আসসালামু আলাইকুম ভাইরা, সবাইকে স্বাগতম আমাদের ফিজিক্স ফার্স্ট পেপারের ভেক্টর চ্যাপ্টারে। তো এই চ্যাপ্টারে আমরা এখন এমসিকিউ সলভ করব। তো এমসিকিউ সলভ করার আগে কয়েকটা কথা, যে এই এমসিকিউ কোর্সটা বা এই ভিডিওটা যারা দেখবা, তোমাদের সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা প্রথমে বইয়ের যে মেইন কনসেপ্টটা বা বেসিকটা পড়ে তারপরে এই কোর্সটা দেখবা অথবা এই ক্লাসটা করবা। আর তাছাড়া তোমাদের সুবিধার জন্য হয়তো আমি সামান্য একটু প্রতিটা টপিক্সের উপর অল্প কিছু আলোচনা করব, তারপরে তোমার বেসিক ধারণা থাকতে হবে, অথবা আমাদের এটার একটা কনসেপ্ট ক্লাস আছে, তুমি ওইটাও চাইলে দেখে নিতে পারো। তো চলো আমরা আমাদের পড়ালেখায় যাই। আমাদের প্রথম টপিকটা কি? লব্ধির মান ও দিক নির্ণয়। আচ্ছা, এই চ্যাপ্টারটাতে আমরা টোটাল 8 থেকে 9টা টপিক্সের উপরে পড়ালেখা করব বা এমসিকিউ সলভ করব। তো এর ভিতরে প্রতিটা টপিক্সের আবার সাবটাইপ থাকবে। কিছু কিছু টপিক্স থাকবে যেগুলোর সাবটাইপ সংখ্যা কম, আবার কিছু থাকবে খুব বেশি। আচ্ছা, তো আমাদের প্রথম টপিক্সের যে সাবটাইপটা, এটা হচ্ছে দুইটি বলের লব্ধি। এখন এই জায়গাটাতে তোমাদেরকে একটু বলি, দুইটি বলের যে লব্ধি আমরা করব, এটার প্রথমে একটু বলি দুইটি বলের লব্ধি নির্ণয়ের যে আমার বেসিক সূত্রটা কি ছিল। আমার বেসিক সূত্রটা ছিল দুইটা ভেক্টর, একটা যদি হয় পি, একটা যদি হয় কিউ, এবং এদের লব্ধি মানে এদের যোগফল যদি হয় আর, তাহলে আমরা বলতে পারি আর স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। ঠিক আছে, cos আলফা। ওকে, বা এটাকে আমরা এভাবেও লিখতে পারি আর ইজ ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। যেইভাবে ইচ্ছা আমরা করতে পারি। ওকে, এখন এই আলফাটা কি? এই আলফাটা যদি আমাদেরকে করতে হয়, আলফাটা আমি একটু দেখাই দিই। এই ধরলাম দুইটা ভেক্টর, হ্যাঁ ওকে। তাহলে এই হচ্ছে আমাদের দুইটা ভেক্টর, এই প্রথমটা হচ্ছে আমার পি ভেক্টর, এইটা হচ্ছে আমার কিউ ভেক্টর, এবং এই দুইটা ভেক্টরের লব্ধি কি? এই দুইটা ভেক্টরের লব্ধি হচ্ছে আমাদের আর। তাহলে এইটা হচ্ছে আর। এখানে আলফা কোনটা? আলফা বলতে বোঝাচ্ছে এই যে দেখো লাল রঙের যে দুইটা দাগ ছিল, অর্থাৎ পি আর কিউর অন্তর্বর্তী কোণ হচ্ছে আলফা। আর এখানে আমরা আরেকটা জিনিস ইন্ট্রোডিউস হব, ওইটা হচ্ছে যখন আমরা দিক নির্ণয় করব। তো দিক নির্ণয়টা তখন বলা হবে, এখন আমরা জাস্ট আমাদের এতটুকু জানলেই চলবে। আর আরও একটা কথা তোমাদের ইম্পর্ট্যান্ট কথা, এটা হচ্ছে কি, এই কেসগুলোতে কিছু স্পেশাল টাইপ থাকতে পারে। যেমন ধরো এই অন্তর্বর্তী কোণটা যখন, আমি আগেই বলে রাখি, এই অন্তর্বর্তী কোণটা যখন আলফার ভ্যালুটা যখন 0 ডিগ্রি হবে। 0 ডিগ্রি হওয়ার মানে কি, যে এই পি এবং কিউ, এই যে পিটাকে জাস্ট এখান থেকে এখানে আমি নিয়ে আসি, এই যে দেখো এটাকে এখন যদি একটা কাজ করি, এই যে একসাথে দিলাম, অর্থাৎ আমার এখানে আলফার ভ্যালু হচ্ছে 0। এইটা যদি করি তখন যেটা হবে, তখন এই আর সমান তোমরা কি লিখতে পারবা? এই আর সমান তখন লেখা যাবে আর সমান পি প্লাস কিউ। অর্থাৎ লব্ধির জন্য তুমি সরাসরি স্কেলার যোগ করলে হয়ে যাবে, তখন আর ভেক্টর যোগ করতে হবে না। আবার এই আলফার ভ্যালুটা যখন 180 ডিগ্রি হবে, অর্থাৎ ঠিক উল্টাটা হবে, তখন কি করব? তাহলে যোগের জায়গায় বিয়োগ, তখন আর সমান হবে পি মাইনাস কিউ। আচ্ছা, এখন সবার মনে একটা প্রশ্ন আসতে পারে যে পি মাইনাস কিউ করলে আর এর ভ্যালুটা তো নেগেটিভ হইতে পারে, পজিটিভ হইতে পারে। হ্যাঁ, তুমি যখন করবা তখন তুমি যদি পিকে আগে ধরো কিউকে পরে ধরে যদি করো তাও হবে। অর্থাৎ এখানে নেগেটিভ পজিটিভের যে ব্যাপারটা আসবে, এটা ধারা আমরা এইটা মিন করব যে যদি নেগেটিভ আসে বুঝতে হবে আমি এদের দিক যেদিকে ধরতেছিলাম, দেখো এই আর এর ভ্যালুটা যদি পজিটিভ আসে, আর এর ভ্যালু যদি পজিটিভ আসে, আমি কার দিকটা পজিটিভ ধরতেছি? পি এর দিকটা পজিটিভ ধরতেছি, তাহলে কিউর দিকটা নেগেটিভ ধরতেছি, তখন আমাকে বুঝতে হবে আর এর ডিরেকশনটা হচ্ছে পি এর দিকে। আর এইটার ফলে যদি নেগেটিভ আসে তখন বুঝতে হবে যে আর এর দিকটা কিউ এর দিকে। সিম্পল। আর একটা হচ্ছে কি, যদি 90 ডিগ্রি আসে, 90 ডিগ্রিতে তখন আমরা কি করব? 90 ডিগ্রি আসলে তো আমরা এখানে জাস্ট 90 ডিগ্রি বসাই দিব, অর্থাৎ তখন 90 ডিগ্রির বেলায় পিথাগোরাসের সূত্র সরাসরি অ্যাপ্লাই করব। ওকে, তাহলে আমরা এখন সূত্র অ্যাপ্লাই করে এই ম্যাথটা সলভ করে ফেলি। ওকে,
আমাদের বলতেছে সমকোণে ক্রিয়াশীল দুটি সমান মানের লব্ধি অর্থাৎ সমান বলের লব্ধির মান কত। তো এই যে মাত্র বললাম যদি 90 ডিগ্রি হয় কি করব, ডিরেক্ট দুইটা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করব। তাহলে r ইজ ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার। এখন যদি বলো কিভাবে, এই যে দেখাই দিই কিভাবে। এটাও ধরলাম পি, এটাও ধরলাম পি, এদের অন্তর্বর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। তো দেখো যখন 90 ডিগ্রি যখন হবে দুইটা ভেক্টর তখন কি হচ্ছে, এটা একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন করতেছে। আর অর্থাৎ সমকোণী ত্রিভুজ যেহেতু উৎপন্ন করতেছে, তুমি যে এইভাবে যে তুমি যদি আঁকতে যাও এটার যে ভ্যালুটা হবে, আমি এই পিটা স্রেফ উল্টাই দিলে পিটা কিন্তু তখন এদিক বরাবর থাকবে এবং তখন এই যে এই হবে ত্রিভুজটা এবং এই ত্রিভুজের এই দিকটা আর এটা সমান্তরাল এবং সমান, ভ্যালুটা হচ্ছে সমান এবং পরস্পর পরস্পরের সমান্তরাল থাকতেছে। এজন্য তুমি সেই মুহূর্তে এই ত্রিভুজটা অর্থাৎ এই লাল কালার যে ত্রিভুজটা ছিল তুমি জাস্ট এই ত্রিভুজটা কল্পনা করলেই পারো। তো এটা যদি কারো কাছে একটু জটিল মনে হয়, সব কথা শেষ কথা লাগবে না, যেই মাত্র আমাকে বলবো সমকোণে ক্রিয়াশীল, সমকোণে ক্রিয়াশীল বলা মাত্রই তুমি পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করবা। সমকোণে বললে আমি পিথাগোরাস, ঠিক আছে, সমকোণে বলা মাত্রই আমাকে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করতে হবে, আর বেশি কিছু জানা দরকার নাই। বাকিটা তুমি যদি আরো বেসিক কনসেপ্ট ক্লিয়ার করতে যাও তাহলে তোমাকে কি করতে হবে, তোমাকে রিটেনের জন্য যখন তুমি ক্লাসটা করবে তখন তোমাকে ওখানে বেসিক ক্লিয়ার করে দেওয়া হবে, এমসিকিউতে লাগতেছে না। তাহলে এটা কি হবে, এটা হবে 2p স্কোয়ার, উপরে থাকতেছে √sin, তাহলে আনসারটা হচ্ছে 2p। তাহলে দেখো আমি প্রতিটা ভেক্টরের মান ধরতেছিলাম p, আর আমার রেজাল্টেন্ট যে ভেক্টরটা রেজাল্টেন্ট ভেক্টর হচ্ছে √2p, দ্যাটস মিন কত গুণ হচ্ছে, √2 গুণ। ওকে, আচ্ছা আমরা এখন পরেরটায় যাই। আমাদের পরে বলতেছে দুটি ভেক্টর একই দিকে ক্রিয়া করলে এদের লব্ধির মান ভেক্টর দুটির মানের কি হবে, বিয়োগফলের সমান, গুণফলের সমান, যোগফলের সমান, ভাগফলের সমান, গুণফলের অর্ধেকের সমান। তো দাগানো আছে যোগফলের সমান, ঠিক আছে। তো এইটা হচ্ছে কনসেপচুয়াল বলতে পারো, তথ্যমূলক বলতে পারো। তাহলে এটা কেউ যদি প্রমাণ দেখতে চাও প্রমাণও দেখা যায়। আমরা এখন তাহলে প্রমাণটাই দেখি যে আসলে কিভাবে যোগফলের সমান হচ্ছে। বলছে দুটি ভেক্টর একই দিকে ক্রিয়া করলে, অর্থাৎ একই দিকে ক্রিয়া করার অর্থ কি, একই দিকে ক্রিয়া করার অর্থ হচ্ছে অন্তর্বর্তী কোণ বা মধ্যবর্তী কোণ আলফার ভ্যালু 0 ডিগ্রি। তাহলে ধরলাম একটা ভেক্টর হচ্ছে পি, একটা ভেক্টর হচ্ছে কিউ এবং রেজাল্টেন্ট ভেক্টর হচ্ছে আর। আমাকে দেখতে হবে যে আর এর ভ্যালুটা তাহলে এখন কত। তাহলে আমরা জানি কি আর সমান পি স্কোয়ার যোগ কিউ স্কোয়ার যোগ 2pq cos আলফা। ওকে, পুরোটা √sin আছে, √sin দিয়ে দিলাম। এখন যেহেতু এই আলফার ভ্যালু 0, তাহলে cos 0 ডিগ্রি, cos 0 ডিগ্রির ভ্যালু কত আসে, cos 0 ডিগ্রি, cos 0 ডিগ্রির ভ্যালু আমরা সবাই জানি 1। এর মানে কি হবে, এর মানে হবে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq। আচ্ছা ভাইয়ারা বলো তো এটা কিসের ভেক্টর দেখাচ্ছে, এটা হচ্ছে যে আমরা a প্লাস b সূত্র পড়েছিলাম না ছোটবেলা, তাহলে a প্লাস b সূত্র কি, a প্লাস b হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2ab। তাহলে আমি এটা লিখতেই পারি a প্লাস b হোল স্কোয়ারের সূত্র, আর এই যে √সাইনটা ছিল √সাইন, তাহলে কি লেখা যায় p প্লাস কিউ। এখন দেখো রেজাল্টেন্ট যে ভেক্টরটা, রেজাল্টেন্ট ভেক্টরটা হচ্ছে এই দুইটা ভেক্টরের প্রথম যে দুইটা ভেক্টর করতেছি দুইটা সরাসরি যোগফল। মানে কি সরাসরি যোগফল মানে কি, যে আমরা স্কেলার যোগফল যেটা ওইটার সমান। তাই আমি তোমাদেরকে প্রথমেই বলতেছিলাম যে যদি 0 ডিগ্রি হয় আমরা ডিরেক্ট যোগ করব, আর 180 ডিগ্রি হলে কি করব, ডিরেক্ট বিয়োগ করব, 90 ডিগ্রি হলে কি করব, পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করব, শেষ। এই তিনটা মনে রাখবা। অর্থাৎ এমসিকিউ যখন পড়বা আর এই টাইপের যখন তথ্যমূলক আসবে তখন তোমাকে প্রতিটার উপরে অর্থাৎ কোনো কনসেপ্ট আছে কিনা এটা একবার ট্রাই করে দেখতে হবে। তো এইটার আরো ভালো হয় কখন, মনে করো যে একটা কোশ্চেন দেওয়া আছে, তো কোশ্চেনে তোমাকে বিভিন্ন মাত্রা দেওয়া আছে বা মনে করো যে বিভিন্ন একক দেওয়া আছে, প্রশ্নে বলতেছে বলের একক, প্রশ্নে বলা হচ্ছে বলের একক কোনটি, ধরো নিচে দেওয়া আছে নিউটন, তারপরে দেওয়া আছে ওয়াট, তারপরে আছে আর কি থাকতে পারে নিউটন মিটার, আরেকটা কি অপশন থাকতে পারে, ধরো আরেকটা দেওয়া আছে নিউটন পার মিটার। যদি কেউ মেডিকেলের জন্য পড়ো, মেডিকেলের জন্য ম্যাথমেটিক্স থেকে ইনফরমেশনে কিন্তু ইম্পর্টেন্স বেশি।
তো এই জিনিসটা আমি এখন বলবো, এটা বারবার বলবো না। তোমাকে যখন 4টা অপশান দেওয়া, তাহলে বলের একক কি? বলের একক আমরা সবাই জানি নিউটন। কিন্তু তুমি কিভাবে পড়বা? তুমি করবা কি, নিউটন পড়ার পর তুমি পাশে ওয়াট দেখছো না, তুমি নিজে নিজে বলবা যে ওয়াট কিসের একক? ক্ষমতার একক। নিউটন মিটার কিসের একক? টর্কের একক। নিউটন পার মিটার কিসের একক? নিউটন পার মিটার। নিউটন পার মিটার এটা যদি ধরো তাহলে F/L, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে টানের একক হচ্ছে। ওকে, একক দৈর্ঘ্যের জন্য টান বল কত, এটা আমরা পড়তেছিলাম না? এটা আমরা পড়বো কোন অধ্যায়? এটা আমরা 7ম অধ্যায় পড়বো। তো এইভাবে তুমি যদি পড়ো, তোমার মেডিকেলের জন্য যদি আমি প্রস্তুতি নিতে চাও, তোমার প্রস্তুতিটা সবার থেকে ভালো হবে। ওকে, তাহলে আমরা নেক্সট স্লাইডে যাই। এটা তো আমাদের সবার জানা, যোগফলের সময়, ডিরেক্ট যোগফলের সময়। পরেরটা, দুইটি বল যার একটি 10 নিউটন বিশিষ্ট বলদ্বয় 120 ডিগ্রি কোণে ক্রিয়া করলে লব্ধির মান উল্লেখিত বলটির সমান হয়, অপর বলটির মান কত? দুইটি বল দেওয়া আছে, হ্যাঁ, দুইটা বল, একটার হচ্ছে 10 নিউটন। তাহলে আমি ধরি আমার দুইটার ভিতরে একটা হচ্ছে পি ভেক্টর, যার ভ্যালু হচ্ছে 10 নিউটন, তারপর আরেকটার ভ্যালু আসলে বলা নাই। আর রেজাল্টেন্টটা কত? এই যে দেখো বলা আছে লব্ধির মান উল্লেখিত বলটির সমান। উল্লেখিত কোনটা আছে এখানে? উল্লেখিত যে 10, এর মানে লব্ধির ভ্যালু কত? লব্ধির ভ্যালু হচ্ছে 10 নিউটন বিশিষ্ট, এবং বলদ্বয় 120 ডিগ্রি কোণে ক্রিয়া করে, মানে আলফার ভ্যালু হচ্ছে 120 ডিগ্রি। হ্যাঁ, আলফার ভ্যালু 120 ডিগ্রি, তাহলে সমান হয় অপরটির মান কত? তাহলে আমাদেরকে কিউর মান জানতে হবে। তাহলে আমাদেরকে এখন কিউর ভ্যালুটা জানতে হবে। ওকে, তাহলে আমরা জানি কি? আমরা জানি r² সমান p² প্লাস q² প্লাস 2pq cos আলফা, বা কিউ যেহেতু এদিকে আছে আমি এদিকে লিখতে পারি r² মাইনাস p² সমান কিউ, দুইটা তো, একটা কিউ এদিকে রাখি আর একটা হচ্ছে কিউ প্লাস 2p cos 120 ডিগ্রি। ওকে, এখন দেখো আর এর ভ্যালু 10, পি এর ভ্যালু 10, আমার এখানে পি এর ভ্যালু 10, আর এর ভ্যালু 10 সমান, তাহলে p² আর r² এর ভ্যালু সেম এবং একটা থেকে একটা যদি আমি এখন মাইনাস করি তাহলে কি হবে? এটার ভ্যালু হবে 0, সমান সমান এখানে থাকতেছে কিউ, আচ্ছা কিউ প্লাস 2p cos 120 ডিগ্রি। cos 120 ডিগ্রির মান কত? -12। তাহলে এটা তুমি যদি করো যে 2 ইন্টু -12 যদি দেই কত হয়? -1 হয়। তাহলে এখানে থাকতেছে কি? কিউ মাইনাস পি। ওকে, আচ্ছা, তাহলে আমরা এখন বলতে পারি যে কিউ সমান দুইটা ভ্যালু, একটা হচ্ছে 0 আর আরেকটা হচ্ছে কিউ সমান পি। তাহলে কিউর দুইটা ভ্যালু, একটা হচ্ছে কিউ সমান 0, একটা হচ্ছে কিউ সমান 0 আর একটা হচ্ছে কিউ সমান পি। তাহলে পির ভ্যালু কত? পির ভ্যালু হচ্ছে 10, আর মানে কিউর ভ্যালু হচ্ছে 10। তাহলে আনসারটা হবে এই যে এইটা। শেষ। এখন যাই, দুটির বলের লব্ধির সর্বোচ্চ মান দেওয়া আছে, সর্বনিম্ন মান দেওয়া আছে। বল দুটি পরস্পরের সাথে 90 ডিগ্রি কোণে এক কণার উপর ক্রিয়া করলে লব্ধি কত হবে? যেহেতু সর্বনিম্ন আর সর্বোচ্চ দেওয়া আছেই, তাহলে আমরা এখন কি করব? আমরা দুইটা ধরি, দুইটা, একটা হচ্ছে পি আর একটা হচ্ছে কিউ, এই দুটো সরাসরি যোগ করলে আমরা সর্বোচ্চ পাবো। সর্বোচ্চ কখন হয়? যখন অন্তর্বর্তী কোণ বা মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হয়, 14। আর সর্বনিম্ন হয় কখন? যখন 180 ডিগ্রি হয়, আমরা সরাসরি বিয়োগ করলে পাই। তাহলে এই দুটো তুমি যদি এখন যোগ করো 2p = 16, আর একটা হচ্ছে, তাহলে আমরা কি পাচ্ছি? তাহলে আমরা এখান থেকে বলতে পারি p = 8। আবার এটাকে যদি তুমি এইটার থেকে এটা বিয়োগ করো তাহলে পাবা হচ্ছে 2q সমান 12, তাহলে তুমি পাচ্ছ q সমান 6। তো এরকম তুমি যখন দেখবা কোশ্চেন আসতেছে সর্বনিম্ন সর্বোচ্চর ভ্যালু দেওয়া, তুমি সরাসরি 14, 2 যোগ করো 16, 16 অর্ধেক হচ্ছে 8, তুমি আবার 14 থেকে 2 বিয়োগ করো 12, 12 অর্ধেক হচ্ছে 6। এমসিকিউর জন্য তো এত ম্যানুয়ালি লেখা লাগবে না, আমি জাস্ট দেখানোর জন্য বলতেছি। ওকে, 8 আর 6 পাইছি। এখন 8 আর 6, এখন 90 ডিগ্রি কোণ করা মানে কি? সরাসরি পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করা। সরাসরি পিথাগোরাসের সূত্র যদি অ্যাপ্লাই করি তাহলে 8² যোগ 6² সমান সমান হবে তার রেজাল্টেন্ট স্কোয়ার। তাহলে 8 আর 6 যোগ করলে এটা যদি করো বাবা 100 সমান
আর স্কোয়ার, দ্যাটস মিন আর সমান 10। তাহলে আনসার হবে কত? আনসার হবে 10 নিউটন। ওকে, দেখছো কত ইজি। আচ্ছা, 20 আর 60 নিউটন মানের দুইটি ভেক্টর রাশির মধ্যে 30 ডিগ্রি কোণ হলে রাশি দুটির লব্ধির মান কত? প্রথম কথা, অপশানগুলোর দিকে একটু দেখো। অপশানগুলো এমন কিছু অপশান আছে যেটা তুমি বুঝতেই পারতেছো ক্যালকুলেটর ছাড়া ইজিলি করা যায় না। তো পরীক্ষার হলে যদি এরকম কোনো কোয়েশ্চেন দেখো, তুমি ট্রাই করবা এটাকে পেন্সিল দিয়ে মার্ক করে রাখবা, সবার লাস্টে যখন সময় থাকবে তখন ম্যানুয়ালি করবা। তোমার হাতে যেহেতু ক্যালকুলেটর থাকবে না, এটা তোমাকে ম্যানুয়ালি করতে হবে, ক্যালকুলেটরের কাজ ম্যানুয়ালি করতে হবে। কিন্তু এখন আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি, এটা যদি করতে যাই তাহলে 20 স্কোয়ার রেজাল্ট ইজ ইকুয়াল টু 20 স্কোয়ার করলে হয় 400 প্লাস 60 স্কোয়ার করলে হচ্ছে কত? 3600 প্লাস 2 ইন্টু এত, তাহলে এখানে আসতেছে 2400। cos 30 ডিগ্রির মান কত? cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2, √3/2। ওকে, তাহলে এখানে আর সবটার উপরে তো √ থাকবে। তাহলে এটা যদি করো তাহলে এটা হচ্ছে 400, 4000, 4000 আর হচ্ছে এটা মোটামুটি 4000 যোগ 1200 √3 এরকম একটা ভ্যালু আসবে, যেটা বোঝাই যাচ্ছে যে এটাকে যদি করো এটার ভ্যালুটা মোটামুটি 12000কে √3 দ্বারা গুণ করলে 2000-এর উপরে যাবে কিছুটা। তো 2000 যোগ 4000 মানে মোটামুটি 6000 সামথিং হবে, 6000 সামথিং হবে। কত হবে আমার ঠিক জানা নাই। তো এটাকে তুমি করলে লাস্টে যে ভ্যালুটা পাবা এটা পাবা হচ্ছে এ নাম্বারটা, কারণ এইটা পাবা না, এতটুকু আমি শিওর, এইটা পাবা না। আর 75 করলেও হবে না, কারণ 75 গুণ করলে আসলে 6000-এর কাছাকাছি মনে হয় না যায়। 78 আর 77-এর ভিতরে একটা হবে, তার রাইট আনসার আসলে এখানে 77। তো এই টাইপের যেহেতু ম্যানুয়ালি করতে হবে, যে এই যোগটা করার পর আবার √3 গুণ করাটাও কিন্তু ক্যালকুলেটর ছাড়া খুব একটা ইজি না। তো এটা স্কিপ করবা এবং লাস্টে ম্যানুয়ালি করবা। এটা হচ্ছে একটা অ্যাডভাইস, এটা আসলে অ্যাডভাইস দেওয়ার জন্য এখানে অ্যাড করা, যে যদি এরকম আসে তখন কি করব। এটা তোমাকে ট্যাবে ফেলানোর জন্য করবে, তোমার টাইম কনজিউম করবে জাস্ট, আর কিছুই না। তো এইটা করার থেকে এর চেয়ে ভালো সহজ তুমি 2-3টা করবা। আচ্ছা, তারপরে দুইটি বলের লব্ধি 8 একক ও 4 একক মানের দুইটি সদিক রাশি। আচ্ছা, একটা নতুন একটা আমি এখানে ওয়ার্ড পাচ্ছি, সদিক রাশি বলতেছে আমাকে। সদিক রাশি, সদিক রাশি মানে কি? যেই রাশির দিক আছে, তো কোন রাশির দিক আছে? ভেক্টর রাশি। তাহলে ভেক্টর রাশির আরেকটা নাম হচ্ছে সদিক রাশি। মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট, মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি, রাশি দুটির লব্ধির মান কত একক? ওকে, তাহলে একটা হচ্ছে 8, একটা হচ্ছে 4, দুইটা স্কোয়ার করলে কত হয়? 8-এর জন্য হচ্ছে 8 আর 64, এটা এখানেই করে ফেলি। 8 আর 64, 4 4 হচ্ছে 16, দুইটা যোগ করলে পাচ্ছি 80। ওকে, প্লাস এ এখন হচ্ছে 8 × 4 কত হয়? 4টা 32, 32 দুগুণা 64, আর এটা হচ্ছে cos 120 ডিগ্রি। cos 120 ডিগ্রির মান হচ্ছে কি? cos 120 ডিগ্রির মান -½ তাহলে 64 × -½ আমার হচ্ছে -32। এটা এখন যদি করতে যাই কত পাবো? এখানে পাচ্ছি 48। 48কে যদি করি তুমি এভাবে ভাঙতে পারো 3 × 16, এটাকে করলে পাবো 4√3। এটাই হচ্ছে আনসার। আনসার কি? আনসার হচ্ছে এ নাম্বারটা। দেখছো কত? অর্থাৎ তুমি যেটা করতে পারো, তুমি প্রশ্নের উপরেই তুমি ম্যাথ করতে পারো, তোমাকে ম্যানুয়ালি তুমি রাফ করার জন্য খুব শর্ট একটা জায়গা পাবা, জায়গা নাও পাইতে পারো। পরেরটাই যাই। দুটি ভেক্টর রাশির প্রত্যেকটির মান 7 একক, এরা পরস্পর 120 ডিগ্রি কোণে থেকে একই সাথে কোনো বিন্দুতে ক্রিয়াশীল, এদের লব্ধির মান কত? তো লব্ধির মান 7 একক। খুব ইজি। কিভাবে হইল? প্রথম কথা, যখন দুইটা একই মানের ভেক্টর, ধরো একটা ভেক্টর পি যার ভ্যালু হচ্ছে এক্স, আরেকটা ভেক্টর হচ্ছে কিউ যার ভ্যালু হচ্ছে এক্স, দুইটা সমমানের ভেক্টর যখন ক্রিয়া করবে, তখন এটার ইনফরমেশনটা মনে রাখবা, দুইটা সমানের ভেক্টর যখন ক্রিয়া করবে তাদের লব্ধি যে কোনো একটার সাথে কত ডিগ্রি কোণ করবে? তাদের মধ্যবর্তী কোণের অর্ধেক করবে। মানে এখন যেহেতু 120 আছে, এটার অর্ধেক করলে কত হয়? 60 ডিগ্রি করবে। দ্যাটস মিন থিটার ভ্যালু হচ্ছে 60 ডিগ্রি একটা। আর 2 নাম্বার, দুইটা একই মানের বল যখন 120 ডিগ্রি, এটা শুধুমাত্র 120 ডিগ্রির বেলায় হয়, অন্য কোনো ডিগ্রিতে এটা আসলে সম্ভব না। 120 ডিগ্রি কিরকম? এই যে এরকম যখন হয়। ওকে, অর্থাৎ অন্তর্বর্তী কোণ যখন 120 ডিগ্রি থাকে তখন শুধুমাত্র এটা অ্যাপ্লিকেবল। তখন যেটা হয়, তাদের লব্ধির মান যে কোনো একটা সমান হয়। যে কোনো একটার বলতে তো উভয়টা, এখন উভয়টাই নিজেই তো 7 একক 7 একক। তো তুমি এটা যদি করতে যাও যে আমি না, এটা আমি মানতেছি না, এটা আমি করে দেখব, তখন কি করবা? তখন চাইলে করে দেখতে পারো।
আর এর ভ্যালু আমার কত আসবে 7 আসবে। তাহলে প্রথমটা হচ্ছে 7 স্কোয়ার যোগ 7 স্কোয়ার যোগ 2 ইন্টু 7 ইন্টু 7 ইন্টু কস 120 ডিগ্রি। ওকে, তাহলে 7 স্কোয়ার যোগ 7 স্কোয়ার মাইনাস মাইনাস কেন, কারণ এখানে cos 120 ডিগ্রি মানে হচ্ছে মাইনাস হাফ ইন্টু প্লাস 2 -1 ইন্টু 7 স্কোয়ার। তাহলে এইটা আর হচ্ছে এইটা, এই দুইটা তুমি যদি বাদ দাও তখন আর কি থাকে, তখন শুধুমাত্র এই একটা 7 স্কোয়ার থাকে, তখন এই একটা 7 স্কোয়ার থাকে, তাহলে লাস্টে আসতেছে 7 হয়ে গেল। আচ্ছা, পরেরটায় আসো। এই দেখো, দুটি সমমানের ভেক্টর একটি বিন্দুতে ক্রিয়াশীল, তারা পরস্পর 240 ডিগ্রি কোণে ক্রিয়া করে, উহাদের লব্ধির দিক জানতে চাওয়া হচ্ছে। তো এইটা দেখো, এটা কিন্তু আমার সাবটাইটেল কিন্তু চেঞ্জ, অর্থাৎ সাবটাইপ চেঞ্জ হচ্ছে। এতক্ষণ সাবটাইপ যা ছিল এটা আমার সাবটাইপ 2 কিন্তু, এটা খেয়াল রাখবা, এটা লব্ধির দিক নির্ণয় করতেছি। তো এই যে একটু আগে মাত্র বললাম, দুটি সমমানের, যখনই মাত্র আমাকে বলা হচ্ছে যে দুইটা সমমানের ভেক্টর যখন ক্রিয়া করবে তখন তাদের লব্ধির দিক যে কোনো একটার সাথে কত ডিগ্রি করবে, তারা নিজেরা যত ডিগ্রিতে কাজ করতেছিল এটার অর্ধেক করলে কত হয়, এটার অর্ধেক করলে হয় 120 ডিগ্রি। হ্যাঁ, এখন কেউ যদি চাও যেটা প্রমাণ দেখতে যে কিভাবে করব, হ্যাঁ দেখানো যায়, কোনো সমস্যা নেই, আমরা করে দেখি। আমরা জানি কি লব্ধির দিক নির্ণয় সূত্র হচ্ছে tan থিটা সমান p প্লাস কিউ cos আলফা, উপরে থাকতেছে কিউ সাইন আলফা। ওকে, আমি একটা জিনিস অ্যাড করি, এটা কি, এটা হচ্ছে যে লব্ধির যে দিকটা, এটা আমাদের অনেক সময় কনফিউশন থাকে, তো একটু দেখি জিনিসটা। এই হচ্ছে দুইটা ভেক্টর, এটা হচ্ছে রেজাল্টেন্ট ভেক্টর। ওকে, এটা হচ্ছে রেজাল্টেন্ট ভেক্টর। তাহলে দেখো, এই ধরলাম একটা কোণ, এটা হচ্ছে থিটা, আর মনে করো এই ধরলাম আর একটা কোণ, এটা হচ্ছে থিটা প্রাইম। আচ্ছা, এখন কি করব, এখন বলি, এই যে আমরা সূত্র শিখি, এই সূত্রটা আমাদের অনেক সময় কনফিউশন থাকে। একটা শিখবো tan থিটার জন্য আর একটা শিখবো tan থিটা প্রাইমের জন্য। সূত্রটাতে কি লেখা আছে দেখো তো, প্রথমে থিটার জন্য দেখো, এইটা ধরলাম আমাদের p, এইটা ধরলাম আমাদের q, আর এটা হচ্ছে আমাদের রেজাল্টেন্ট ভেক্টর r। প্রথমে দেখো তো, এই যে rটা ছিল, এই rটা কার সাথে, থিটাটা বলতে কি মিন করতেছি, থিটা বলতে বোঝাচ্ছি যে r p এর সাথে আসলে কত ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে, r এবং p এর মধ্যবর্তী বা অন্তর্বর্তী কোণ কত, এটা কে মিন করতেছে, এটা হচ্ছে থিটা দ্বারা প্রকাশ করা হচ্ছে। ওকে, এর মানে কার সাথে r p এর সাথে কত ডিগ্রি করতেছে, যেহেতু এই থিটাটা বলতেছে p এর সাথে, সুতরাং p কে সিঙ্গেল লিখবা, q এর পাশে cos আলফা, উপরে cos sin আলফা, নিচে cos q cos আলফা, উপরে q sin আলফা। পরেরটায় যাই এখন, এইটাতে আর কার সাথে অ্যাঙ্গেল ক্রিয়েট করতেছে, কিউ এর সাথে, এবং এটা কি দ্বারা প্রকাশ করতেছি, এই কোণটাকে থিটা প্রাইম দ্বারা। এর মানে থিটা প্রাইমের বেলায় যেটা লিখবা, যেহেতু কিউ এর সাথে করতেছে, কিউ কে সিঙ্গেল লিখবো, পি কে লিখবো পি cos আলফা, পি sin আলফা। এবং যখন দুইটা ভেক্টর মান একই হয়, অর্থাৎ এই ভেক্টরের ভ্যালু আর এই ভেক্টরের ভ্যালু যখন একই হবে, তখন এই অন্তর্বর্তী কোণ যাই হোক না কেন আলফা, এই থিটা প্রাইম এবং এই থিটা, এই দুইটার ভ্যালু সেম হবে, মানে এইটার ভ্যালু এবং এইটার ভ্যালু সেম হবে আমার। ওকে, আচ্ছা, তাহলে আমরা আমাদের আসল অঙ্কে ফিরে আসি। আমরা এটা সলভ করে দেখি যেটা 120 ডিগ্রি আসে কিনা। tan থিটা ইজ ইকুয়াল টু, যেহেতু বলতেছে দুইটি সমমানের ভেক্টর, এর মানে এখানে কিউ লিখতে হবে না, এখানে পি কিউ কে পি দ্বারা অথবা পি কে কিউ দ্বারা রিপ্লেস করতে পারবো। তাহলে আমি একটা কাজ করি, কিউ দ্বারাই রিপ্লেস করি, যেহেতু দুইটা সমান, দ্যাটস মিন পি আর কিউ সমান হবে। তাহলে আমি পি না লিখে কিউ লিখি, শুধু কিউ প্লাস কিউ কজ আলফা, উপরে থাকতেছে কিউ সাইন আলফা।
তাহলে tan থিটা সমান, দেখো তুমি যদি কিউ কমন নাও তাহলে থাকতেছে 1 প্লাস কজ আলফা, আর এখানে থাকতেছে কি শুধুমাত্র সাইন আলফা। তাহলে উপরে থাকতেছে সাইন আলফা, সাইন আলফাকে আমি এইভাবে লিখি সাইন, এটা কেন করতেছি, এটা করতেছি শুধুমাত্র সূত্র আনার জন্য। নিচে থাকতেছে 1 প্লাস কজ, কজ কত আলফা না, এটাকেও সেমভাবে লিখি আলফা বাই 2 আকারে লিখি। এইটা তুমি করলে আবার দেখবা সাইন আলফা এসে পড়বে, কজ আলফা এসে পড়বে। তারপরে tan থিটা সমান, আচ্ছা 1 প্লাস কজ 2 আলফা বাই 2, মানে তুমি এখন আলফা বাই 2 কে বলতে পারো থিটা, থিটা না সরি এটার আরেকটা একটা নাম দিয়েছে, নাম দেওয়া লাগবে না। এটা কোন সূত্রে অ্যাপ্লাই করা যায় বলো তো? এই যে আমরা কিন্তু ম্যাথে এরকম একটা সূত্র দেখছিলাম, 1 প্লাস কস থিটা, সরি 2 থিটা ছিল এটা, 1 প্লাস কস থিটা সমান কি হয় 2 কস স্কোয়ার থিটা। তো এইখানে আসলে থিটা যেটা ইউজ করছি, তাহলে আমাদের এই কেসে আমরা পাচ্ছি কি 1 প্লাস কস 2 ইন্টু আলফা বাই 2, যেহেতু তাহলে এটাকে আমরা লিখতে পারবো 2 কস স্কোয়ার আলফা বাই 2। হ্যাঁ, তাহলে আমরা এই নিচে লিখি 2 কস স্কোয়ার আলফা বাই 2, আর উপরে সাইন 2 থিটা, 2 থিটার সূত্রটা যেন কি ছিল 2 সাইন থিটা কস থিটা, তাহলে এখানে লেখা যায় 2 সাইন আলফা বাই 2 কস আলফা বাই 2। এখন দেখো এখানে একটা 2 এখানে একটা 2, উভয়টা বাদ, উপরে একটা কজ আলফা আছে আলফা বাই 2, আর নিচে ছিল কস স্কোয়ার আলফা বাই 2, মানে কজ আলফা বাই 2 ইন্টু কজ আলফা বাই 2, দুইটা কজ আলফা বাই 2, তাহলে একটাকে আমি যদি বাদ দিয়ে দিই তাহলে আর থাকতেছে নিচে কজ আলফা বাই 2। তাহলে আমি নিচে লিখতে পারি tan থিটা সমান, নিচে পাচ্ছি কজ আলফা বাই 2, উপরে পাচ্ছি সাইন আলফা বাই 2। এতটুকু পর্যন্ত যদি হয়, এখন আমি জাস্ট এই পাশে আসব, উচিত ছিল আরেকটু দিক থেকে লেখা, এটার জন্য দুঃখিত। আচ্ছা, তাহলে আমাদের আসলে নির্ণয় করতে হবে শুধুমাত্র থিটা, তাহলে থিটাকে এই পাশে রাখলে ওই পাশে হয় tan ইনভার্স সাইন আলফা বাই 2 ডিভাইডেড বাই কজ আলফা বাই 2, তাহলে আমরা এটা লিখতেই পারি tan আলফা বাই 2, tan আলফা বাই 2, তাহলে এটাকে কি লেখা যায় tan ইনভার্স ইন্টু tan, এখানে লিখতে পারি আলফা বাই 2 সমান সমান আলফা বাই 2। এর মানে যখন দুইটা ভেক্টরের ভ্যালু সমান হয় তখন থিটাটা হয় কি আলফার অর্ধেক। এই যে এতক্ষণ যা করলাম এটা কিন্তু একটা প্রুফড যে থিটা যখন, অর্থাৎ দুইটা ভেক্টরের ভ্যালু যখন সেম হয় তখন আমার আলফা অর্থাৎ তো থিটার মান আলফার অর্ধেক হয়। ঠিক আছে, তো তাহলে এটা আমার প্রুফড হয়ে গেল কিন্তু। তাহলে পরেরটাতে যাচ্ছি, পরে বলতেছে দুটি ভেক্টরের লব্ধির সর্বোচ্চ মান সর্বনিম্ন মান দেওয়া, তাহলে এটা এখন আমরা খুব শর্টকাট করব, এটার এত কিছু লিখবো না যেহেতু এরকম একটা আমাদের অলরেডি করা। তাহলে একটা হচ্ছে 25 আর 7, 25 আর 7 যোগ করলে কত 32, 32 এর অর্ধেক কত হয় 32 এর অর্ধেক হয় 16, আবার 25 থেকে 7 গেলে থাকতেছে 18, 18 অর্ধেক কত 9। আমার কি চাচ্ছে ভেক্টর দুটির মান কত, তাহলে এই যে 16 9 বের হয়ে গেছে, কত শর্টকাট করছি দেখছো। আচ্ছা, 7 ও 5 মানের দুটি দিক রাশির, এই যে তখন বলছে সদিক রাশি, এখন আবার বলতেছে দিক রাশি, একই কথা, দিক রাশি বলো সদিক রাশি বলো সব ভেক্টর রাশিকে মিন করে। যোগফলের মান 2 হলে তাদের অন্তর্বর্তী কোণ কত? আমাদের আর এর ভ্যালু দেওয়া আছে, আমাদের কাছে কিন্তু এখন আর অন্য কোনো ভ্যালু নাই। তো দেখো 7 আর 5 প্রথমেই দেখো তো এই দুটো যদি যোগ করি কত হয় 12, এই দুটো যদি বিয়োগ করি কত হয় 2। প্রথমে যখন তোমাকে এরকম বলবে যে দুইটা ভেক্টরের ভ্যালু দেওয়া আছে এবং তাদের রেজাল্টেন্ট ভ্যালু দেওয়া আছে, এখন যদি বলে তাদের অন্তর্বর্তী কোণ বের করতে, প্রথম কাজ হবে দুইটা যোগ করবে একবার, বিয়োগ করবে একবার, করে পরে দেখবো যে এই দুইটার মধ্যে যে কোনো একটা আমার এই মুহূর্তে রেজাল্টেন্ট ভ্যালুর সাথে ম্যাচ করে কিনা। এই যে করছে কিন্তু বিয়োগফল করছে, বিয়োগফল ম্যাচ করছে। এর মানে বিয়োগফল ম্যাচ করা মানে কি, বিয়োগ করি কোন কেসে 180 ডিগ্রিতে অথবা পাই, রেডিয়ানে যদি বলি তাহলে পাই, ডিগ্রিতে বললে 180। তাহলে তো আমরা খুব শর্টকাট ওয়েতে বের করে ফেললাম যে অন্তর্বর্তী কোণের মান হচ্ছে পাই। শেষ, দেখার কিছু নেই, তুমি ম্যানুয়ালি দেখতে পারো, বাট এমসিকিউতে লাগবে না। 7 ও 5 মানের দুটি সদিক রাশির মান, আচ্ছা ঠিক আছে, তাদের মধ্যবর্তী কোণ কত?
অন্তর্বর্তী কোণের মান, মধ্যবর্তী কোণের মান। আচ্ছা, এটা দুইবার রিপিট হওয়ার কারণ বলি, এটা হচ্ছে দুইটা আলাদা আলাদা ইউনিভার্সিটির কোশ্চেন ছিল, তো উভয়টাতে এটা রিপিট হওয়ার মানে হচ্ছে অর্থাৎ কয়েকটা জায়গাতে এটা বারবার রিপিট হয়েছে, তো এর মানে বুঝতেই পারতেছে এটা অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, এর মানে আমাদের প্রথম যে টাইপটা ছিল, প্রথম টাইপটা কি ছিল? অন্তর্বর্তী দিক নির্ণয়, মধ্যবর্তী কোণ নির্ণয়, আর হচ্ছে কি লব্ধির মান। তো আমাদের একটা টাইপ শেষ এবং এটার সাব টাইপগুলো শেষ। নাম্বার 2 টপিক 2 হচ্ছে নদী স্রোত। এই স্রোতে জাস্ট একটা ম্যাথ করব, এবং একটা ম্যাথ এমসিকিউতে করার কারণ সবাই বলতে পারো যে এত ইম্পর্টেন্ট একটা টপিকসে একটা কেন করতেছি। এটার কারণ হচ্ছে নদী স্রোতটা বেসিক্যালি রিটেনের জন্য সবাই টার্গেট করে। যে কোনো তুমি ভার্সিটি কোশ্চেন অ্যানালাইসিস করে দেখবা নদী স্রোতে এত বেশি টার্গেট করা হয় না, এমসিকিউ পার্ট করা হয় ডট গুণন, ক্রস গুণনে আর লব্ধি নির্ণয়। এই তিনটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট কার জন্য? এমসিকিউর জন্য। নদী স্রোত হচ্ছে রিটেন পার্টের জন্য। যারা ডিউতে অর্থাৎ যাদের লক্ষ্য ডিউ, তারা নদী স্রোতটা রিটেন পার্টের জন্য সবচেয়ে বেশি ফোকাস করবে, কারণ ওই পার্টে এইখান থেকে সবচেয়ে বেশি ম্যাথ আসে। আচ্ছা, জাস্ট একটা এখানে আগে দেখি, একটি খরস্রোতা নদীর সবচেয়ে কম সময় পার হতে একটি নৌকার কোন দিকে যাওয়া উচিত? তাহলে আগে একটা কাজ করি, আগে একটা, এই হচ্ছে নদীর একটা পার, এই হচ্ছে নদীর আরেকটা পার। আমাকে কি বলতেছে? আমাকে বলতেছে সবচেয়ে কম সময় পার হইতে হবে। সবচেয়ে কম সময় পার হইতে হলে কি করতে হবে? টার্গেট কিন্তু থাকবে আমার, এই যে দেখো সবচেয়ে শর্টেস্ট ওয়ে হচ্ছে এইটা হচ্ছে তার শর্টেস্ট ওয়ে। এর মানে আমি এই বরাবর রওনা দিলেই কিন্তু আমি সবচাইতে কম সময়ে পারবো। কিন্তু যদিও এই বরাবর রওনা দিলে আমি যাব কোন বরাবর? এই বরাবর। এটা নিয়ে আমাদের অনেকের কনফিউশন থাকে যে যখন আমি নদীর সাথে বা নদীর যে স্রোত আছে, এটা কি ইংলিশে দেওয়া অপশানগুলো? হ্যাঁ, মানে আমাদের ডাউন স্ট্রিম আর একটা কি আপ স্ট্রিম, কোন দিকে যাওয়া উচিত? অপোজিট শোর, সামওয়াট আপ স্ট্রিম, সামওয়াট ডাউন স্ট্রিম। আচ্ছা না, আচ্ছা এটা বলতেছি। তাহলে আমার নদীর স্রোত ধরলাম এদিকে, নদীর স্রোত যদি হয় এদিকে, অর্থাৎ আমার স্ট্রিমটা হচ্ছে এদিকে, স্ট্রিম এদিকে। তুমি যদি এই বরাবর 90 ডিগ্রিতে স্ট্রিমের সাথে 90 ডিগ্রি কোণে যদি রওনা হও, তুমি পৌঁছাবা কিন্তু এইখানে। দেখো তো তোমার এই যে দৈর্ঘ্যটা, তুমি যেই বরাবর যাচ্ছ, তোমার পাথটা, ওয়েটা, এটা কি শর্টেস্ট ওয়েতে আছে? শর্টেস্ট ওয়েতে সে কিন্তু নাই, এটার থেকে এটা কিন্তু বড়। এটা স্বাভাবিকভাবে সবাই আমরা বুঝি, যারা আমরা এতদিন যারা ফিজিক্স পড়ালেখা করছি বা যারা আমরা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, আমরা সবাই জানি যে এটার থেকে এটা অবভিয়াসলি বড়, এবং তুমি 90 ডিগ্রিতে রওনা দিলে তুমি এই পথেই যাবা। তাহলে প্রশ্ন আসতে পারে এই বরাবরই কেন শর্ট টাইম হবে? তার কারণ তুমি যেই ভেলোসিটিতে রওনা দিবা, তুমি এই বরাবর যাওয়ার জন্য কিন্তু এই ভেলোসিটিটা ইউজ হবে না, নদীর যে ভেলোসিটিটা আছে ওইটাও ইউজ হবে। এই কারণে এই বরাবর সময় সবচেয়ে কম হয়। আর তোমার দৈর্ঘ্য সবচেয়ে কম হয় কখন? যখন তুমি 120 ডিগ্রিতে রওনা দাও, তখন তুমি নদীর স্রোতের কারণে 90 ডিগ্রিতে যাও। এই কারণে সবচেয়ে শর্টেস্ট ওয়েতে তুমি এই বরাবর যাইতে পারো। তো তোমাকে প্রথমে ফোকাস করতে হবে কি, শর্টেস্ট ওয়ে যখন বলবে তখন তুমি দেখবা যে আসলে ওয়েটা কোন দিকে গেলে আমি শর্টেস্ট ওয়েতে যাইতে পারবো, ওয়েতে ফোকাস করবা। আর যখন তোমাকে টাইমের কথা বলবে তখন তুমি আর ওয়ে দেখবা না, তখন তুমি তোমার স্টার্টিং পয়েন্টে কি ভাবতেছো এটা দেখবা। তাহলে এটার থেকে আমি কথাটা একটু স্পষ্টভাবে বলি। যখন টাইম শর্ট বা শর্টেস্ট ওয়েতে যখন যাবা, তখন তুমি তোমার ফাইনাল ওয়েতে দেখবা যে ফাইনাল ওয়েটা পাথটা কীরকম হয়, ফাইনাল পাথটা কীরকম হচ্ছে, এটা তোমাকে খেয়াল রাখতে হবে। ফাইনাল পাথটা হচ্ছে তুমি 120 ডিগ্রিতে, এই যে এই বরাবর 120 ডিগ্রিতে যখন রওনা দিবা, তোমার ফাইনাল পাথ হবে তখন এইটা, এবং এটাই সবচেয়ে শর্ট, দ্যাটস মিন তুমি শর্টেস্ট ওয়েতে যাইতে পারবা। আর যখন তোমার শর্টেস্ট টাইম চাবে, ধরো শর্টেস্ট টাইম চাচ্ছে, তখন তোমাকে দেখতে হবে তোমার স্টার্টিং ওয়ে বা স্টার্টিং পাথ। তোমাকে প্রথমে দেখতে হবে যে তুমি কোন বরাবর দাঁড়াইছো। তোমাকে এখন নদীর স্রোতের কথা চিন্তা করতে পারো, তুমি সময় নিয়ে ভাবতেছো, তুমি দেখবা সবচেয়ে এখন এই মুহূর্তে তুমি কি বরাবর তোমার কাছে সবচেয়ে কম শর্ট ওয়েটা লাগতেছে মনে হচ্ছে। রেজাল্ট কি হবে দেখা দরকার নেই, তুমি নদীর পাড়ে দাঁড়ানোর পর চিন্তা করবা যে কোন বরাবর রওনা দিলে আমার দৈর্ঘ্যটা সবচেয়ে কম হবে।
স্ট্রিমের কারণে পরে তুমি এদিক থেকে ওইদিকে যাবা, এটা তো আলাদা হিসাব। কিন্তু আপাতত তোমার কি মনে হবে? আপাতত মনে হবে সোজা একদম স্ট্রেট 90 ডিগ্রিতে রওনা দিলেই আমার দৈর্ঘ্যটা সবচেয়ে কম হবে। সো টাইমের জন্য তোমাকে নিজে প্রথমে স্রোত কল্পনা বাদ দিয়া যেটা থাকবে ওইটা, আর যখন তুমি সব অর্থাৎ শর্টেস্ট পাথ বা ওয়ে যখন চাবা তখন তোমাকে সবটা নিয়ে চিন্তা করতে হবে। অর্থাৎ শর্টেস্ট পাথের বেলায় আমি স্ট্রিমকে কল্পনা করব, আর শর্টেস্ট টাইমের বেলায় আমি স্ট্রিম বাদ দিয়ে চিন্তা করব, তাইলেই হবে। তাহলে এইখানে দেখো অপোজিট শোর হবে না, সামহোয়াট আপ স্ট্রিম, কোনো না কোনোভাবে হ্যাঁ স্ট্রিমের দিকেও হচ্ছে না, ডাউন স্ট্রিমেও হচ্ছে না, আসলে এটা স্ট্রিমের সাথে 90 ডিগ্রিতে হবে। তাহলে আনসারটা কি হবে? আনসারটা নান হচ্ছে। আচ্ছা পরেরটায় আসি, এখন হচ্ছে উপাংশী বিভাজন। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট টপিকস হচ্ছে আমার উপাংশী বিভাজন। উপাংশী বিভাজনের প্রথম যে সাবটাইপটা, এটা হচ্ছে আমার সাবটাইপ 1। উপাংশী বিভাজন কয়ভাবে হইতে পারে? একটা হইতে পারে আনুভূমিক বরাবর, একটা হইতে পারে লম্ব উপাংশী বিভাজন, আর একটা হইতে পারে ত্রিমাত্রিক যে ভেক্টর আছে ত্রিমাত্রিক ভেক্টরে ত্রিমাত্রিক উপাংশ বিভাজন। একটি নৌকা লগি দিয়ে গতিশীল করতে হলে নিচের দিকে কোন রাশি নৌকাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে? লগি দিয়ে গতিশীল করার অর্থ কি? এই ধরো একটা নৌকা, এই ধরো একটা নৌকা, নৌকা কেমনে আঁকে? এভাবেই তো মনে হয় আঁকে। ওকে, তো ধরো নৌকাটা এই দিক বরাবর যাবে, তাহলে তুমি দেখো মাঝি আসলে কোন দিকে বৈঠা দিয়ে ধাক্কা দিবে? এই দিক বরাবর। এই দিক বরাবর যখন ধাক্কা দিবে তখন ধরো নিচে পানির পরে, ধরো এখানে পানি আছে কিন্তু পানির পরে নিচে হচ্ছে নদীর তলদেশ, তাহলে আমার যে রিঅ্যাকশন ফোর্সটা হবে, আমার রিঅ্যাকশন ফোর্সটা কোন দিক বরাবর হবে? এদিক বরাবর উপর দিকে হবে। এবং এটার দুইটা উপাংশ থাকবে, একটা উপাংশ কাজ করবে কোন দিকে? একটা উপাংশ কাজ করবে এই দিকে, আর একটা উপাংশ কাজ করবে উপরের দিকে। তাহলে দেখো তো কোনটার কারণে সামনে যাচ্ছে? আমার এই ডিরেকশনের সাথে এই ডিরেকশন ম্যাচ করতেছে। কার কারণে ম্যাচ করতেছে? এটার প্রতিক্রিয়া বলের আনুভূমিক উপাংশ। আর কি কোনো আনুভূমিক উপাংশ আছে? প্রতিক্রিয়া বলের লম্ব উপাংশ, আনুভূমিক উপাংশ, লগে কর্তৃক প্রযুক্ত বলের লম্ব উপাংশ, প্রযুক্ত বলের আনুভূমিক উপাংশ। হ্যাঁ, চারটা অপশনের মধ্যে একটু খেয়াল করো। কেউ যদি কোনো কারণে অপশানগুলো ভালোভাবে না পড়ো, আনুভূমিক উপাংশ কিন্তু দুইটা রাখা আছে। আনুভূমিক উপাংশ দুইটাই দেখো, এইখানে একটা আনুভূমিক উপাংশ, এইখানে একটা আনুভূমিক উপাংশ। তুমি পড়তেছো এই নাম্বার থেকে লগে কর্তৃক প্রযুক্ত বলের উলম্ব, লগে প্রতিক্রিয়া বলের উলম্ব উপাংশ, কর্তৃক প্রযুক্ত বলের আনুভূমিক। আনুভূমিক দেখা মাত্র বুঝা ফেললা যে কি হবে? আনুভূমিকটাই হবে। আনসার দাগাই দিছো সি নাম্বারটা, কিন্তু না, আসলে ভুল হবে। তোমাকে এই আনুভূমিক, তুমি তো ডি নাম্বার পড়োই নেই, ডি নাম্বার তো ইচ্ছা করে লাস্টে দেওয়া, তোমাকে আগেই তো যেটা দ্বারা ম্যানিপুলেট করা হচ্ছে, তো তোমাকে প্রশ্নটা আগে ভালোভাবে পড়তে হবে। আর এখানে তো তোমাকে দেখাই দিচ্ছি আনুভূমিক দুইটা হয়, এই যে লগি ধারাও কিন্তু একটা হয়, একটা হচ্ছে এটার এই দিক আর একটা হচ্ছে এটার এই দিক। তো দেখো লগি ধারা যেটা, এটার একটা নিচের দিকে একটা পিছন দিকে, আর প্রতিক্রিয়া বলের একটা সামনের দিকে একটা উপরের দিকে। তো নৌকা যেহেতু এই দিক বরাবর যাচ্ছে, এটা কার সাথে ম্যাচ করে? প্রতিক্রিয়া বলের আনুভূমিক উপাংশ। এর মানে আনসার হবে এইটা। এর মানে আমাকে জিনিসটা ভালোভাবে বুঝতে হবে, প্লাস সবটা কোয়েশ্চেন ভালোভাবে পড়তেও হবে। আচ্ছা, এবার পরেরটায় যে লগি দিয়ে নদীর তলদেশে ধাক্কা দিয়ে যখন নৌকা চালানো হয় তখন কোন বলের কারণে নৌকা এগিয়ে যায়? তো এটা মাত্রই দেখলাম, প্রতিক্রিয়া বলের আনুভূমিক উপাংশ। দুইবার রিপিট হয়েছে তাই না? এর মানে এটা দুই জায়গাতে আসছে। আচ্ছা, 10 একক মানের একটি ভেক্টরকে দুটি লম্ব উপাংশে বিভক্ত করা, একটির মান 8 একক পাওয়া গেলে অপরটির মান কত? লম্ব উপাংশে, এটা কি লম্ব উপাংশ গেছে অলরেডি? এর মানে এটা সাবটাইপ 2। সাবটাইপ 2 লম্ব উপাংশ যখন ভাগ করা হয় একটা সংখ্যাকে বা একটা ভেক্টরকে লম্ব উপাংশে ভাগ করা হয়, তোমাকে ধরে নিতে হবে যে এইটার যেই ভেক্টরটাকে তুমি লম্ব উপাংশে ভাগ করতেছো ওই ভেক্টরটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্যের যে আমাদের কি থাকে অতিভুজ, ওইটাই হচ্ছে আমার অতিভুজ। তাহলে আমার এখানে অতিভুজ কত? আমার এখানে অতিভুজ হচ্ছে 10। আরেক যে কোনো একটার মান যদি হয় 8 একক, তাহলে ভেক্টরটার মান কত হবে? ভেক্টরটা হবে
10 স্কোয়ার মাইনাস 8 স্কোয়ার সমান কত হয় 36। দ্যাটস মিন এটাকে লেখা যায় 6 হয়, মানে আনসারটা হচ্ছে এটা 6 একক। ওকে, অর্থাৎ যখনই লম্ব উপাংশে ভাগ করব আমাকে চিন্তা করতে হবে যে একটা ত্রিভুজ কল্পনা করতে হবে, এবং যাকে ভাগ করতে বলবো সে হচ্ছে পিথাগোরাস উপপাদ্যের যে আমাদের অতিভুজ ছিল সে হচ্ছে অতিভুজ। এখন তোমাকে যে কোনো একটা দেওয়া থাকবে, আইদার এটা দেওয়া থাকবে আর এটা দেওয়া থাকবে, যে কোনো একটা থাকলে আমরা আরেকটা ইজিলি বের করতে পারবো। পরটায় যাই। কোনো স্থানে বাতাস 30 কিলোমিটার বেগে পশ্চিম দিকের সাথে 45 ডিগ্রি কোণে দক্ষিণ দিকে বইছে, বাতাসের বেগের পূর্বমুখী উপাংশের মান কত? এখানে একটা অ্যাডভাইস দিই, পরীক্ষার খাতায় আমরা অনেক সময় প্যানিকে থাকার কারণে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ভুলে যাই, যে কোন দিক ধরবো, বা ভুলি না মনে থাকে কিন্তু ধরাটা নিয়ে একটা প্রবলেম হয়। অলওয়েজ যেহেতু আমরা ম্যাপ করার সময় কি করি, ম্যাপ করার সময় অলওয়েজ ম্যাপের উপরের দিকটা আমাদের নর্থ পোল থাকে বা উত্তর দিক থাকে, নিচের দিকটা সাউথ পোল থাকে আর দক্ষিণ দিক থাকে, এই পাশটা থাকে পূর্ব ইস্ট, আর এটা থাকে পশ্চিম বা ওয়েস্ট। পূর্ব পশ্চিম এক হয়ে যেতেছে কেন, পূর্ব, ঠিক আছে। এই যে চিত্রটা এটা সবসময় মাথায় রাখবা, এরপর বলবে যখন, অর্থাৎ পরীক্ষার হলে যদি কনফিউজড না হয় যে কিভাবে আঁকবো, কিভাবে আঁকলে শর্টকাট হয়, কিভাবে আঁকলে শর্টকাট হয়, না ভাবার দরকার নাই। তোমার যখন এরকম পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ মিলায় সব একসাথে দিয়ে ফেলছে, তুমি প্রথমে এই চিত্রটা আঁকা ফেলবা, আঁকা শেষ। এখন দেখি কি হয়। কোনো স্থানে বাতাস 30 ডিগ্রি পশ্চিম দিকের সাথে 45 ডিগ্রি দক্ষিণ দিকে, পশ্চিম দিক কোনটা, এদিক, পশ্চিম দিকের সাথে 45 ডিগ্রি কোণে দক্ষিণ দিকে, মানে এই যে এই বরাবর 45 দক্ষিণ দিকে, এটা হচ্ছে বাতাসের দিক। এখন এবং এটার স্পিড কত বা বেগ কত, 30 কিলোমিটার পার আওয়ার। এখন বলতেছে বাতাসের বেগের পূর্বমুখী উপাংশের মান কত? কোন দিকে যাচ্ছে আমার, পশ্চিম দিকের সাথে দক্ষিণ দিকে, এদিকে যাচ্ছে, আমাকে বলতেছে পূর্বমুখী উপাংশের মান কত, আমাকে এই মানটা জানতে চাওয়া হচ্ছে। তো এই মানটা জানবো তার আগে এই মানটা তোমাকে জানতে হবে। এটা কত হবে, এটা হবে 30 cos, যেহেতু কোণ ওর সাথে উৎপন্ন করতেছে, কোণ যার সাথে উৎপন্ন করে, হ্যাঁ কোণ যার সাথে উৎপন্ন করে সে থাকে আমার কজের সাথে। উপাংশে বিভাজন, তাই না? দেখো এইটা হচ্ছে 90 ডিগ্রি, হ্যাঁ এটা 90 ডিগ্রি, অর্থাৎ লম্ব উপাংশে বিভাজন করার অর্থ হচ্ছে এমন দুইটা উপাংশে বিভাজন করব যাতে উপাংশদ্বয় পরস্পরের সাথে 90 ডিগ্রিতে বিভক্ত থাকে। এখন তুমি বলো, উপাংশে যদি বিভাজন করি 90 ডিগ্রির কি অন্য কিছু থাকা সম্ভব না? হ্যাঁ সম্ভব। এজন্য এই উপাংশটার মান হচ্ছে লম্ব উপাংশ। হ্যাঁ, তুমি যদি চাও, যেমন ধরো 10কে তুমি কয়ভাবে ভাগ করতে পারো, তুমি 0 + 10 দিতে পারো, তুমি চাইলে 1 + 9 দিতে পারো, তুমি চাইলে 2 + 8 দিতে পারো, সবই কিন্তু হয়। এর মানে এই যে লব্ধি আর উপাংশ এই দুইটা পরস্পরের বিপরীত কনসেপ্ট। যেমন যোগ করা আর একটা সংখ্যাকে দুইটা ভাগে ভাগ করা। যেমন তুমি যদি 0 আর 10কে যোগ করো তাহলে তুমি 10 পাবা, অথবা 1 আর 9কে যোগ করো তাহলে তুমি কত পাবা, 10 পাবা। এটা হচ্ছে লব্ধির কনসেপ্ট, যে দুইটা যোগ করার পর কত পাচ্ছি। আর উপাংশ বিভাজনের যে কনসেপ্টটা কি, এটা হচ্ছে 10কে কতভাবে ভাঙা যায়। এখন তুমি 10কে তো কতভাবে, পুরো মোটামুটি 10 ভাবেই ভাঙতে পারবা, দশমিকের কথা তো বাদই দিলাম, তাই দশমিকের কথা বাদ। তাহলে এখন দেখো, যে কোনো একটা ভেক্টর এখন আমি যদি নেই, যে কোনো একটা ভেক্টর যদি নেই, এটাকে কিন্তু চাইলে এইরকম উপাংশেও ভাগ করা যায়। এইরকম দুইটা উপাংশে ভাগ করলাম, সমস্যা কি? হ্যাঁ এরকম দুটো উপাংশেও কিন্তু ভাগ করা যায়, এটাও একটা উপাংশে ভাগ করলাম, এটাও করলাম। যেরকম 10কে কতভাবে করা যায়, 0+10, 1+9, 2+8, এরকম যায় না? উপাংশ কিন্তু অনেক রকম ভাবে যায়। এই যে এটা করছি, চাইলে এই অ্যাঙ্গেলটা আরও চেঞ্জ করে দিতে পারবো, কোনো সমস্যা নাই। কিন্তু উপাংশের একটা বিশেষ অংশ নিয়ে আমরা কাজ করি, অর্থাৎ একটা বিশেষ টপিক, সেটা হচ্ছে লম্ব উপাংশ। লম্ব উপাংশে কি হয়, উপাংশদ্বয় পরস্পরের সাথে 90 ডিগ্রি কোণে থাকে। এইখানে দেখো, এখানে কিন্তু এই যে
এই কালারগুলা, এই কালার দুইটা পরস্পরের সাথে কিন্তু 90 ডিগ্রিতে নাই, কিন্তু এইটার কেসে এই দুইটা কালার পরস্পরের সাথে 90 ডিগ্রি কোণে আছে। ঠিক আছে, তো যেহেতু 90 ডিগ্রি কোণে আছে এই জন্য আমরা এখানে পিথাগোরাসের সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। আর নাম্বার 2, এইটা যদি হয় আর, এইটা যদি হয় আমার থিটা, তাহলে আর সমান লেখা যাবে, বা এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, তাহলে আমি পি সমান লিখতে পারি আর কস থিটা, আর কিউ সমান লিখতে পারি আর সাইন থিটা। অর্থাৎ যার সাথে থিটাটা অ্যাঙ্গেল ক্রিয়েট করতেছে সে হচ্ছে কজের অনুপাত, আর যার সাথে করতেছে না সে সাইনের অনুপাত। এখন তুমি যদি এই বরাবর নিতা থিটা প্রাইম, তখন কি লিখতা? তখন লিখতা কিউ সমান আর কজ থিটা প্রাইম, আর এদিকে হচ্ছে পি সমান আর সাইন থিটা প্রাইম, কারণ থিটা প্রাইম তো কসের সাথে উৎপন্ন করতে, সরি কিউ এর সাথে উৎপন্ন করতেছে কোণ, এজন্য ওকে দিবা কস। আর যার সাথে করতেছে না, যেমন কিউ প্রাইম কিন্তু আর এর সাথে, পি এর সাথে কোনো কোণ উৎপন্ন করতেছে না, এজন্য ওকে দিবা সাইন। ঠিক আছে, আচ্ছা এটা বেসিক কনসেপ্ট ছিল। আর এই কেসটা হচ্ছে বিশেষ কেস, এটার ক্ষেত্রে কি হইতে পারে, এটার ক্ষেত্রে কি হইতে পারে, এটার ক্ষেত্রে যেটা হবে এটা পরে বলা হবে, এটা এখন বলার দরকার নেই, এটা প্রয়োজন পড়বে না। আচ্ছা, তো তাহলে উপাংশ এখন যদি ভাগ করি তাহলে এই বরাবর কি আসে, এটা হচ্ছে আমার 30 না, এটা হচ্ছে আমার 45, তাহলে এই বরাবর আসবে হচ্ছে 30 cos, অর্থাৎ এই বরাবর এখানে লেখা দিই, এই বরাবর আসবে 30 cos 45 ডিগ্রি। 30 cos 45 ডিগ্রি মানে কত? 30/√2, 30/√2। আচ্ছা, তো এটাকে √2 দ্বারা যদি ভাগ করি, √2 দ্বারা ভাগ করার অর্থ হচ্ছে 1.4 দ্বারা ভাগ করা, 41, প্রায় 20-এর থেকে কিছুটা বেশি হবে, 10 তো হবে না, দুইটা অপশন আছে, একটা হচ্ছে 21 আর একটা হচ্ছে 25। 1.5 আনসার এইটা হইতে পারে। তারপরে তোমরা টেস্ট করে দেখবে বাতাসের বেগের পূর্বমুখী উপাংশের মান কত। স্যার এটা মাইনাস সাইন হবে, যেহেতু মাইনাস প্লাসের কোনো কনফিউশন নাই, এর মানে কি করব, এটা আনসারটা আসলে এটা হবে। তারপর এটা চেক করে দেখবা। তারপরেও যদি যখন এই টাইপের দেখো যে এমন কিছু ভ্যালু দেওয়া, আগে একবার বলতেছি এখন আবার বলতেছি, রিপিট করতেছি কথা, এমন ভ্যালু দেওয়া যেটা আসলে ক্যালকুলেশন মানে হাতে করা সম্ভব না, সরাসরি স্কিপ করবা, একদম কোশ্চেনের শেষে আনসার করবা। পরেরটা যাই, ত্রিমাত্রিক উপাংশ। এখন তাহলে এটা আমার সাব টাইপ কত হয়ে যাচ্ছে, এটা আমার সাব টাইপ 3 হয়ে যাচ্ছে। ত্রিমাত্রিক ভেক্টর r is equal to 3i plus 5j plus 4k হলে y অক্ষের উপাংশের মান কত? তো কত হবে আমরা জানি, যেমন i দ্বারা ডিনোট করতেছে x অক্ষে কত, j দ্বারা করতেছে y এ কত, k দ্বারা করতেছে z অক্ষ বরাবর কত। তো y এ কত? 5, সবাই জানি, খুব ইজি আনসার, আনসারটা হচ্ছে a। শেষ, এই টপিকসও শেষ। এখন টপিক নাম্বার 4, আপেক্ষিক বেগ। আচ্ছা, আপেক্ষিক বেগ বলতে কি বুঝি? আপেক্ষিক বেগ বা রিলেটিভ বেগ বলতে যেটা বুঝি, এখানে তোমাকে দেখতে হবে যে তোমার এখন অপেক্ষক বা এখানে যে তুমি যেই প্রসঙ্গ কাঠামোটা ধরতেছো, প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে তোমার বেগটা আসলে কত বা কোন দিকে। তোমাকে কখনো দিক নির্ণয় করতে বলবে, কখনো মান নির্ণয় করতে বলবে, বাট কারো একটা সাপেক্ষে, অর্থাৎ প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে। এবং এই টপিক্সে যেটা করা হয় বিশেষভাবে রিটেন পার্টে, বা এই যে এইখানে আমরা আসলে আপেক্ষিক বেগ তো সবাই আমরা জানি যে আমাদের এই জগতে বা ইউনিভার্সে যা বেগ আছে সবই আপেক্ষিক। তাহলে আলাদা টপিক্স কেন? কারণ আমরা নর্মালি যে কাজটা করি, যে কোনো একটা বেগ আসলে একটা বস্তু এমন আছে যে যেই বস্তুটা আমার সাপেক্ষে স্থির, সাধারণত আমরা স্থির জানি, যেমন ধরো গাছ স্থির থাকবে, তারপরে যেমন ধরো রেল স্টেশন স্থির থাকবে, মানে আপেক্ষিক তো এটা স্থির আমাদের কাছে, তাই না? তো তাহলে আপেক্ষিকভাবে সেটা স্থির, কিন্তু এইখানে আসলে ওই বস্তুটাও চলমান থাকে। তাহলে চলো দেখি। 4 মিটার পার সেকেন্ড বেগে দৌড়ে যাবার সময় একজন লোক 6 মিটার পার সেকেন্ড বেগে লম্বভাবে বর্ধিত বৃষ্টির সম্মুখীন হলো। বৃষ্টি হতে রক্ষা পেতে হলে তাকে আনুভূমিক এর সাথে কত কোণে ছাতা ধরতে হবে? বৃষ্টি ছাতার ম্যাথ খুবই ইজি, বৃষ্টি ছাতার ম্যাথ খুবই ইজি, জাস্ট চিত্র আঁকবা, কোশ্চেন সলভ হয়ে যাবে। দেখো, প্রথমে বলতেছে 4 মিটার বেগে দৌড়ে, হ্যাঁ, তাহলে একটা নির্দিষ্ট একটা বেগ ধরলাম বস্তুটা, বা ওই যে আমার যে ছেলেটা আছে সে 4 মিটার পার সেকেন্ড বেগে এদিকে যাচ্ছে।
আচ্ছা, আরেকটা বলতেছে কি 6 মিটার বেগে লম্বভাবে পতিত হলে, 6 মিটার বেগে লম্বভাবে পতিত যদি হয় নিচের দিকে, তাহলে রেজাল্টেন্ট ভেক্টরটা কোন দিকে হবে? অবভিয়াসলি এই দুইটার এদিকে হবে, তাই না? এবং বলছে আনুভূমিকের সাথে কত ডিগ্রি কোণে ছাতা ধরতে হবে, মানে তোমাকে এইটা নির্ণয় করতে হবে। ওকে, তোমাকে নির্ণয় করতে হবে এই কোণটা কত। তো দেখো একটা হচ্ছে 4, একটা হচ্ছে 6, আমাকে নির্ণয় করতে হবে এইটা কত। বৃষ্টিত আনুভূমিকের সাথে কত ডিগ্রি কোণে ছাতা ধরতে হবে। তাহলে আমরা একটা কাজ করি, এই যে এইটা কত বলো তো, এটা কিন্তু 90 ডিগ্রি, এতটুকু কিন্তু আমরা সবাই জানি, এটা হচ্ছে আমার 90 ডিগ্রি। তাহলে আমরা এখন দেখি কত ডিগ্রি কোণে করতে হয়। এটাকে কাইটা কোথায় নেওয়া যায়? তাহলে আমরা যে সূত্রটা নরমালি অ্যাপ্লাই করি কোণ নির্ণয়ের জন্য, সেটা হচ্ছে tan থিটা সমান, এখন পি ধরবো কাকে আর কিউ ধরবো কাকে, এই জিনিসটাই আসলে আমাকে বুঝতে হবে। আবার তাহলে চিত্রটা একবার রাখতে হবে, কোনো সমস্যা নেই, আমরা আবার রাখবো। দেখো এই বরাবর ধরতেছিলাম একটা ব্যাগ, এই বরাবর ধরতেছিলাম একটা ব্যাগ, এই বরাবর নির্ণয় করতে হচ্ছিল আমার রেজাল্টেন্ট। বৃষ্টি অর্থাৎ এই বরাবর পড়তেছে, বোঝাই যাচ্ছে যে বস্তুটা যখন এইদিকে যাবে, ধরলাম বস্তু এইদিকে যাচ্ছে না, বস্তুটা আসলে এইদিকে যাচ্ছে। বস্তু যখন এদিকে যাবে বা ব্যক্তি যখন এই বরাবর আসবে, তার সাপেক্ষে বাতাস মুখে মনে হবে ওই দিকে যাচ্ছে। কারণ দেখো আসলে বাস্তবে কিন্তু বৃষ্টিটা নিচেই পড়তেছে, বাস্তবে বৃষ্টি নিচেই পড়তেছে, কিন্তু ব্যক্তি চলমান থাকায় সে একটা বাতাস অনুভব করবে এবং ওই বাতাসের ফোর্সের কারণে সে দেখবে যে বৃষ্টি আসলে এইভাবে আসতেছে। ঠিক আছে, তো এইটা আসলে একটা বিশাল একটা কনসেপ্ট, বিশাল না মোটামুটি ভালো, এমসিকিউ পার্টে করবো না, বাট কনসেপ্ট প্লাস এটার কনসেপ্ট দিয়ে দেওয়া হবে। তাহলে আপাতত আমরা এই পার্টটা বাদ দিই, এইটা নিয়ে আলোচনা করি। আনুভূমিকের সাথে মানে এটার সাথে, এটা কত ছিল 4, এটা ছিল আমার 6। তাহলে যার সাথে করবে, এটা কিন্তু এই যে দেখো তোমাদেরকে যখন দিক নির্ণয় পড়ানো হচ্ছিল তখন কিন্তু এটা বলা হয়েছে, এটা কিন্তু ওই টপিক্সেরই একটা পার্ট। তাহলে যার সাথে কোণ নির্ণয় করবে, কোণ থাকবে বা কোণ সৃষ্টি করবে, ওকে থাকবো আমি সিঙ্গেল রাখবো, মানে 4কে আমি ডিরেক্ট সিঙ্গেল রাখবো, 6-এর সাথে কজ আলফা আর সাইন আলফা দিব, 6-এর সাথে কজ আলফা আর সাইন আলফা দিব। এখন আলফার মান কত? আলফার মান হচ্ছে এই যে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ, যার ভ্যালু কত এই ক্ষেত্রে 90 ডিগ্রি, এই ক্ষেত্রে 90 ডিগ্রি। তাহলে থিটা সমান আমি লিখতে পারি tan ইনভার্স, এখানে দেখো তো 6 cos 90 মানে কত, এই পুরাটার ভ্যালু 0, এটা বাদ, উপরে নিচে থাকতেছে শুধু 4, আর উপরে হচ্ছে সাইন 90 ডিগ্রি মানে 1। তাহলে আসলে এই পুরোটার মান দাঁড়াচ্ছে 6/4 বা 3/2, 3/2। তাহলে থিটার ভ্যালু এখন কত আসে? tan ইনভার্স 1.5, tan ইনভার্স 1.5, তাহলে tan 45 ডিগ্রিতে হচ্ছে 1, তাহলে 1.5 আসতে হলে মোটামুটি 45 ডিগ্রির উপরে কোনো একটা অপশান ধরতে হবে। তারপরে আমি একবার টেস্ট করে দেখি, আমার যেটা মনে হচ্ছে কোনোটাই আনসার হবে না। আচ্ছা 56 ডিগ্রি হইতে পারে, 45 ডিগ্রির উপরে 56 ডিগ্রি আছে, হয় কিনা দেখি। tan ইনভার্স 1.5, হ্যাঁ 56 ডিগ্রি আনসার, এটা কনফার্ম হয়ে নিলাম। তাহলে এখানে যে কাজটা করলাম দেখো, এক হয়তো কোনোটাই নয় দিতাম, নাও থাকতে পারতো, হইতেই পারে, থাকে না, এইটা প্রথমত না, কারণ মিলি অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ নিয়ে আমরা আলোচনা করতেছি না। তারপরে হচ্ছে কত বলতেছে 30.7, এখন দেখো tan ইনভার্স 1 যদি দাও, ওই ক্ষেত্রে এটার মান আসবে 45 ডিগ্রি। হ্যাঁ, আর যদি তুমি tan আর কত থাকে, tan 45 ডিগ্রির পরে tan 60 ডিগ্রি, tan 60 ডিগ্রির ভ্যালু কত? tan 60 ডিগ্রির ভ্যালু হচ্ছে √3। তো √3 যে ভ্যালু, √3 হচ্ছে 1.7 এর আশপাশে, তো এটা তো 1.7 না, এটা 1.5, মানে √3 হইতে হলে কত হইতে হয়, tan 60 ডিগ্রি। এটা হচ্ছে আমার বেসিকটা ক্লিয়ার থাকলে এই জিনিসটা আমি বুঝতে পারবো। এটা একটু আলোচনা করি। দেখো প্রথম কথা হচ্ছে আমি যে কাজটা করছি, আমি জানি tan 45 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1, আবার এটাও জানি tan
60 ডিগ্রির ভ্যালু, tan 60 ডিগ্রির ভ্যালু কত √3, যার ভ্যালু আসে মোটামুটি 1.7 ধারা কত আমি একটু দেখে নিই, চেক করে, খেয়াল নাই, √3, হ্যাঁ 1.73, রাইট। এর মানে এটার থেকে তুমি যেই সিদ্ধান্ত উপনীত হইতে পারবা যে তুমি যদি tan ইনভার্স 1 করো এটার ভ্যালু আসবে 45 ডিগ্রি, আর তুমি যদি tan ইনভার্স 1.73 করো তাহলে এটার ভ্যালুটা আসবে 60 ডিগ্রি। কিন্তু আমি এখানে কত করতেছি, আমি 1ও করতেছি না 1.7ও করতেছি না, আমি করতেছি 1.5। এর মানে ভ্যালুটা অবভিয়াসলি এটার কাছাকাছি যাবে না, বাট এটার আশপাশে থাকবে, এটার কাছে থাকবে, এটার থেকে একটু দূরে থাকবে। কেন, এই দেখো 1 থেকে 1.5 এর ডিস্টেন্স দেখো, আর 1.5 থেকে 1.73 ডিস্টেন্সটা দেখো। এটা হচ্ছে তোমাকে জাস্ট গ্যাস কীভাবে করতে হয় এটা জাস্ট একটা কনসেপ্ট দিচ্ছি, অনেক সময় কিন্তু এটাতেও কাজ হয়। তাহলে বোঝাই যাচ্ছে 45 ডিগ্রির থেকে বেশি থাকবে এবং 60 ডিগ্রি থেকে কম থাকবে এবং 60 ডিগ্রির আশপাশে থাকবে। আচ্ছা তাহলে দেখো, তাহলে আমাদের আনসারটা কত হবে, আমাদের আনসারটা হবে বি নাম্বারটা। নেক্সট স্লাইডে যাই। একজন সাইকেল আরোহী সমতল রাস্তার উপর দিয়ে কত বেগে চললে 6 মিটার পার সেকেন্ড বেগের বৃষ্টির ফোঁটা তার গায়ে 45 ডিগ্রি কোণে পড়ছে। দেখো যখন 45 ডিগ্রি কোণে পড়বে তখন tan থিটার ভ্যালু কত, tan থিটার ভ্যালু tan 45 ডিগ্রি মানে 1। তাহলে আমরা কি জানি, আমরা জানি tan থিটা ইজ ইকুয়াল টু উপরে ধরলাম কিউ, নিচে ধরলাম পি। তাহলে এই রেশিওটা যখন 1 হবে তখন পির ভ্যালু যা হবে কিউর ভ্যালু তা হবে। তো আমার যেহেতু একটার ভ্যালু 6 তাহলে আরেকটার ভ্যালু কত হবে, 6 মিটার পার সেকেন্ডই হবে। এখন সবাই বলতে পারো এটা কিভাবে সম্ভব। এটা হচ্ছে আমরা এই যে tan থিটার যে সূত্রটা আসলে অ্যাপ্লাই করি, পি কিউ কজ আলফা কিউ সাইন আলফা। এই আলফাটা আসলে কি, এই আলফাটা হচ্ছে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ, ঠিক আছে, উপাংশ দুইটার মধ্যবর্তী কোণ। তাহলে উপাংশ দুইটা তো 90 ডিগ্রিতে আছে, তাহলে কজ আলফার ভ্যালু এই যে এতটুকুর জন্য হবে 0, এতটুকুর জন্য হবে 1। তাহলে এইটা আমার এই পোর্শনটা কিন্তু আসলে লাগতেছে না, এই পোর্শনটা লাগতেছে না, আর এখানের এই পোর্শনটাও লাগতেছে না। তাহলে কি থাকতেছে, আমাদের এখানে থাকতেছে tan থিটা সমান কিউ বাই পি। এর মধ্যে পিটা কি, পি হচ্ছে যার সাথে কোণ সৃষ্টি করতেছে, আর কিউটা কি, কিউটা হচ্ছে যার সাথে কোণ সৃষ্টি করতেছে না। তো এখানে করো বা না করো, যেহেতু 45 ডিগ্রি কোণ উভয়ের সাথে সেম কোণ করে, তো তাহলে আর এইটা 45 ডিগ্রির ক্ষেত্রে এই দুইটা ভ্যালু সেম সেম হবে, ঠিক আছে। তো তাহলে এটা আমরা খুব ইজিলি আনসার করতে পারবো। পরের স্লাইডে যাই। এখন হচ্ছে আমাদের অবস্থান ভেক্টর, মেডিকেলের জন্য বলতেছি। অবস্থান ভেক্টর এটার আরেকটা নাম হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর, ব্যাসার্ধ ভেক্টর। হ্যাঁ, এই জিনিসগুলো যারা মেডিকেলের প্রিপারেশন নেবে ওদের জন্য ইম্পর্টেন্ট। এখন আমার প্রথম যে কোশ্চেনটা বলতেছে একটা ভেক্টর দেওয়া আছে, ভেক্টরটি কোন সমতলে অবস্থিত। তো এইটা আমরা জানি যে আসলে কোন অক্ষ বরাবর জন্য, এটা হচ্ছে ওয়াই অক্ষের কম্পোনেন্ট, কে হচ্ছে জেড অক্ষের কম্পোনেন্ট। তাহলে ওয়াই জেড কোনটা, বি নাম্বার, শেষ। 3 নম্বর পরেরটা যাই। এক্স মাইনাস জেড তলে একটি বিন্দুর অবস্থান ভেক্টর কোনটি। দেখো এক্স এর জন্য একক ভেক্টর হবে আই, আর জেড এর জন্য একক ভেক্টর হবে কে। তাহলে দেখো আই আর কে কোনটায় দেওয়া আছে, এইটাতে হচ্ছে জে কে, এটাতে হচ্ছে আই কে, এটাতেও আই কে, আর এটাতে হচ্ছে আই জে কে। তাহলে এই দুইটার মধ্যে যেহেতু এটাতে মাইনাস সাইন আছে, আনসার হবে এইটা। আর যদি ধরো এইটা দেওয়া থাকতো আর এই অপশানটা আর একটু ডিফারেন্ট কিছু দেওয়া থাকতো, আই কে না থাকতো, তখন আনসার দিতাম এইটা। পরেরটায় যাই। এখন হচ্ছে ডট গুণন। ডট গুণন হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিকস। হ্যাঁ, ডট গুণনের আরেক নাম কি, ডট গুণনের ভাইয়ার আরেক নাম হচ্ছে স্কেলার গুণন। স্কেলার গুণন এটা সবাই মনে রাখবা। তাহলে প্রথম যে কোশ্চেনটা বলতেছে এর একটা ভ্যালু দেওয়া, বি এর একটা ভ্যালু দেওয়া, বলতেছে এ ডট বি সমান কত। তো এ ডট বি সমান কত, আমরা তো ডট গুণের নিয়মটা জানি যে আই এর সাথে আই এর অর্থাৎ সেম কম্পোনেন্টগুলো গুণ হবে। তাহলে সাথে সাথে 2 গুণ করলে 7 দুগুণা 14, 3 দুগুণা হচ্ছে -6, 2 আর 1 হচ্ছে 2। এটা আমি যদি করি তাহলে আমার ভ্যালু আসতেছে কত, ভ্যালু আসতেছে 14, 6, 8 আর 10। আনসার সি নাম্বার, শেষ। পরেরটা যাই। এখন বলতেছে যে
এইটা একটা ডট গুণন, এটার ভ্যালুটা আসলে কত, তো যে হচ্ছে 1 মাইনাস 3, আনসার হচ্ছে -3। এখন বলো কিভাবে এত ফাস্ট করলাম, কারণ এই যে দেখো এক পাশে যেটা আছে এইটা একটা ভেক্টর, এই ভেক্টর শুধু একটা কম্পোনেন্ট দাও, তো আমি এতটার সাথে আমাকে আসলে দেখা দরকার না, আমি শুধু জে এর সাথে জে এর কম্পোনেন্টটা গুণ করব। তাহলে এটার আগে আছে একটা 1 ইন্টু -3 সমান -3, শেষ। তারপরে এ এবং বি ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হলে নিচের কোনটি সত্য হবে। দেখো লম্ব হলে কোনটি সত্য হবে, লম্ব হলে কোনটি সত্য হবে, লম্ব যখন হয় তখন কি হয়, এই লম্বটার তুমি যখন ক্রস গুণন করবা তুমি খুব ভালো একটা ভ্যালু পাবা, কিন্তু লম্বের ক্ষেত্রে ডট গুণনের ক্ষেত্রে, যেমন ডট গুণনের যে সূত্রটা আছে, এমনিতে তো ডট গুণন দুইভাবে করা যায়, একটা হচ্ছে যে ডিরেক্ট যেটা আমরা এতক্ষণ করতেছিলাম, এই যে মনে করো এইটা ডিরেক্ট কম্পোনেন্টগুলো যোগ, আই এর সাথে আই এর কম্পোনেন্ট, জে এর সাথে জে এর কম্পোনেন্ট, কে এর সাথে কে এর কম্পোনেন্ট। আবার যদি মান দেওয়া থাকতো তখন কি করতাম, তখন এইভাবে করতে হইতো না, একটা সূত্র ছিল না, এ ডট বি সমান সমান এ বি কস থিটা। হ্যাঁ, তাই এখন দেখো এইটা হচ্ছে এ আর বি এবং কস থিটা, এখন এ আর বি যদি পরস্পরের সাথে লম্ব বরাবর থাকে তখন এই থিটার ভ্যালু কত, থিটার ভ্যালু অবভিয়াসলি 90 ডিগ্রি, তাহলে কস 90 ডিগ্রির ভ্যালু হচ্ছে 0। এর মানে যখন ডট গুণনের বেলায় লম্ব থাকলে তাদের ফলাফল হবে 0, এবং এটা কিন্তু লম্ব হওয়ার শর্ত, যে লম্ব হলে ডট গুণনটা হবে 0। তাহলে বলতেছে এ বি ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হলে নিচের কোনটি সত্য হবে। আচ্ছা, নিচের কোনটি সত্য হবে, সত্য হবে হচ্ছে সি নাম্বারটা, সত্য কোনটা হবে, এটা সি নাম্বারটা। কেন সি নাম্বারটা হবে, এখন দেখো এই যে এ আর তুমি যখন বি যখন যোগ করবা কোনো একটা ডিরেকশন পাবা, এ আর বি যখন তুমি যোগ করবা, আচ্ছা আমি এটা একটু দেখাই দিই, হ্যাঁ এখান থেকে করি, তাহলে আমি দেখি আমি উভয় পক্ষে বর্গ করি, বর্গ করলে এখানে পাবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস থিটা। যেহেতু পরস্পরের লম্ব, এর মানে থিটার ভ্যালু 90 ডিগ্রি। এখন এটার জন্য হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, তারপরে এটার জন্য আবার কস থিটা। তাহলে এখন দেখো এই যে এতটুকু অংশ cos 90 ডিগ্রির জন্য এতটুকু অংশের ভ্যালু 0, আবার একইভাবে এই যে এখানে এতটুকু অংশ, এই এতটুকু অংশের ভ্যালু 0। হ্যাঁ, তো তাহলে কোনটার ক্ষেত্রে আসলে সেম হচ্ছে, তুমি যদি শুধু এইটা শুধুমাত্র করো, যেহেতু 90 ডিগ্রি করলে এই যে এখন দেখো, এখন এ স্কোয়ার সমান বি স্কোয়ার, এই যে আমার এই পক্ষে আমার লেফট হ্যান্ড সাইডেও থাকতেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আমার রাইট হ্যান্ড সাইডেও থাকতেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সলভ হয়ে গেছে। এখন তুমি যদি এইটা দিলে তখন কি বলতো, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, যেমন ধরো এটার এই সেম তুমি এই লজিকটা যদি খাটাও, এইটার কেসে সেম কাজটা আমি যদি করি তখন আসবে এই যে এরকম, আর এটার ক্ষেত্রে কি আসবে, এটার ক্ষেত্রে আসবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লেস দেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা কি জীবনে সম্ভব হয়, এই দুটো আসলে সম্ভব হয় না, তাহলে আমার এইটাও বাদ, তাহলে আমার এইটাও আসলে ভুল, আবার এই যে এইটা করতেছি এইটাও আসলে ভুল, এই সাদা দুইটা আসলে ভুল। কেন, তার কারণ হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তুমি যেই দুইটা উভয় পক্ষে করতেছো, এইটা থেকে কখনো, অর্থাৎ 2 থেকে বড় হবে এটা কখনো সম্ভব না, আবার 2 থেকে ছোট হবে এটাও সম্ভব না। তাহলে এটা একটা কেসেই সম্ভব হচ্ছে শুধুমাত্র এই যে সি নাম্বার, অর্থাৎ যখন দুইটা ভেক্টর 90 ডিগ্রিতে বা সমকোণে থাকবে, দুইটা 90 ডিগ্রিতে অথবা সমকোণে থাকবে, তখন উভয়ে যে ভেক্টরের যোগফল এবং বিয়োগফলের মডুলাস, এই যে দেখো মডুলাস সাইন কিন্তু দেওয়া আছে, এই যে মডুলাস সাইন কিন্তু দেওয়া আছে, মডুলাস করলে পরস্পরের সমান হবে। এখন বলতে পারো মডুলাস না থাকলে কি হইতো, মডুলাস না থাকলেও ভ্যালুটা সেম হইতো, ডিরেকশনটা একটু চেঞ্জ হইতে পারতো, তো ডিরেকশনটা সেম করার জন্যই আসলে এটা দেওয়া, ডিরেকশনটা বা দিকটা আমি যদি উপেক্ষা করি তাহলে সবসময় সেম থাকবে। ওকে, আচ্ছা পরেরটায় আসি, দুটি ভেক্টরের গুণফল 0 হলে ভেক্টরদের মধ্যবর্তী কোণ কত, অবভিয়াসলি 90 ডিগ্রি। দুটি ভেক্টরের গুণফল 0 হয় কখন, এ ডট বি সমান এ বি
cos থিটা, তাহলে এটা শূন্য হবে কখন? এটা শূন্য হবে যখন থিটার ভ্যালু 90 ডিগ্রি হবে। আচ্ছা, তারপরে বলি এটা একটা ভার্সিটিতে আসা কোয়েশ্চেন, সরাসরি এখানে দেওয়া, কিন্তু এই কোয়েশ্চেনটাতে দুটি ভেক্টরের গুণফল। হ্যাঁ, একটা জিনিস ভুল আছে, যদি তুমি খুব ভালোভাবে দেখো, অ্যানালাইসিস করো। একটা ভুল কি, এখানে বলা হয় নাই ডট গুণন না ক্রস গুণন। যেমন আমি এখানে এখন যদি বলি দুটি ভেক্টরের ক্রস গুণন বা ভেক্টর গুণন, দুটি ভেক্টরের ক্রস গুণন বা ভেক্টর গুণন, শূন্য হলে ভেক্টরদের মধ্যবর্তী কোণ কত, তখন কিন্তু আনসারটা আসলে এ হইতো। হ্যাঁ, তো যেহেতু অ্যানালাইসিস করার সময় আমরা এটা যখন করছি তখন এই টপিক্সের উপরে করছি, এই জন্য এখন কিন্তু টপিক চেঞ্জ হইলে, অর্থাৎ সম্পূর্ণ কোয়েশ্চেনটা আসলে করা হয়নি। এখন ভার্সিটির কর্তৃপক্ষ কেন করে নাই আমার জানা নেই। পরেরটায় আসি, দুইটা ভেক্টর দেওয়া আছে, বলতেছে এম এর মান কত ভেক্টরদ্বয় পরস্পরের উপর লম্ব হবে। এম এর মান কত হলে ভেক্টরদ্বয় পরস্পরের উপর লম্ব হবে। তো দুইটা ভেক্টর যখন পরস্পরের উপর লম্ব হয় তখন তাদের ডট গুণফল শূন্য হয়। তাহলে আমাকে এখন এই দুইটা ডট গুণফল নির্ণয় করে দেখতে হবে কখন শূন্য হবে। তাহলে 2 আর 3, 3 দুগুণা 6, এখানে হচ্ছে 3 আর -4, 3 4 12, এখানে হচ্ছে -4 আর -m প্লাস 4m, এবং যেহেতু তারা পরস্পরের উপর লম্ব হইতে হবে, ডট গুণফল অবভিয়াসলি 0 হইতে হবে। তাহলে এখন দেখি 4m সমান -12 ওই পাশে নিলে থাকতেছে -6, এই পাশে নিলে থাকতেছে শুধু 6। তাহলে m = 1.5। 1.5 এর কোনো অপশন আছে? এই যে একটা আছে, 3/2 সমান কিন্তু 1.5। হ্যাঁ, বা এটা যদি এভাবেও করো যে 6/4, তাহলে 2 কেলে থাকতেছে 3/2। ওকে, শেষ, ডান। পরেরটায় আসি, নিচের কোনটি সঠিক পরস্পর লম্ব হওয়া শর্ত। আচ্ছা, নিচের কোনটি সঠিক? a ক্রস b 0 হলে ভেক্টর দুটি লম্ব হয় না। যখন ক্রস গুণন হবে তখন পরস্পর শূন্য হওয়া মানে হচ্ছে সমান্তরাল হওয়া, ভেক্টর দুটি লম্ব না। যদি সমান্তরাল হইতো তখন এটা আসলে হইতো, এর মানে এই অপশনটা হবে না। পরেরটায় যাই, a ডট b শূন্য হলে ভেক্টর দুটি আসলে লম্ব হইতো, কিন্তু ওরা বলছে সমান্তরাল, এর মানে এইটাও হবে না। a প্লাস b ইকুয়াল টু a মাইনাস b হলে ভেক্টর দুটি লম্ব হয়। আরেকটা হচ্ছে কোনোটিই নয়। হ্যাঁ, এটা হয়। দেখছো এখানে কিন্তু মডুলাস সাইন দেওয়া নেই, এখানে আসলে বিবেচনা আসলে দিক করা হচ্ছে না, শুধুমাত্র মান নিয়ে আলোচনা করা হচ্ছে, এজন্য মডুলাস সাইনটা দেওয়া নাই। তুমি যে কোনো দুইটা ভেক্টর নিবা, ভেক্টর দুইটাকে লম্ব বরাবর রাখবা একটা অপরটার সাথে, তারপরে এটা যোগ করবা এবং বিয়োগ করবা, দেখবা ভ্যালুটা সেম হবে, ডিরেকশনটা প্লাস মাইনাস হইতে পারে, দুইটাই মাইনাস হইতে পারে, দুইটাই প্লাস হইতে পারে, অথবা প্লাস মাইনাস হইতে পারে, কিন্তু ভ্যালুটা সেম হবে। আচ্ছা, দুটি ভেক্টরের ডট গুণফল শূন্য হলে ভেক্টরদের মধ্যবর্তী কোণ কত? তো ডট গুণফল শূন্য হলে এই যে এইটা কিন্তু একদম পারফেক্ট একটা কোশ্চেন দেওয়া। আগে আমি তোমাদেরকে বলতেছিলাম না যে এখানে আসলে কোশ্চেনটা ঠিক মতো দেওয়া না, এটা আসলে ডট গুণফল লেখা দরকার ছিল। এটা পারফেক্ট কোশ্চেন, এইটার ক্ষেত্রে তুমি চোখ বন্ধ করে দাগাই দিতে পারো কত, 90 ডিগ্রি। আচ্ছা, এখন বলতেছে a ক্রস b = c হলে c ডট a কত হবে? a ক্রস b = c হলে c কিন্তু উভয়ের সাথে। আচ্ছা, এটা নিয়ে যদি বলতে হয় একটা জিনিস একটু বুঝাইতে হবে। এটা হচ্ছে আমার z, এটা হচ্ছে আমার y, এটা হচ্ছে আমার x অক্ষ। হ্যাঁ, ক্রস গুণফলের বেলায় যেটা হয়, তুমি যখন কোনো একটা বস্তুকে এদিক থেকে এদিকে যখন রোটেট করবা, বস্তুটার মুভমেন্ট আসলে বেসিক্যালি এদিকে হবে, মানে এই বরাবর তো হবে, তার সাথে এদিকেও হবে। মানে ক্রস গুণনের বেলায় যেটা হয়, ধরো x ক্রস y দিলে বস্তু সরণ হয়ে যাবে z অক্ষ বরাবর। হ্যাঁ, এটা কিভাবে? এটা তুমি যদি বুঝতে চাও, তুমি যখন একটা স্ক্রুড্রাইভারকে ঘোরাও, তখন যে স্ক্রুটা যখন ঘুরে, স্ক্রুটা কিন্তু সরাসরি লিনিয়ার যে মুভমেন্ট, ধরো তোমার দিকে আসে অথবা ভিতরের দেওয়ালের ভিতরের দিকে যায়। তুমি যখন একটা বোতলের ক্যাপ খুলো, ক্যাপটাকে তুমি কিন্তু ঘোরাও, তুমি কিন্তু ধরো এখানে একটা ক্যাপ আছে, আবার কি হইল, ধরো এখানে একটা ক্যাপ আঁকলাম, বোতলের ছিপি বা ক্যাপ যাই বলো না কেন, এই ধরো ক্যাপ। তো আমরা আসলে ক্যাপটাকে কি করি, আমাদের একটা বোতলের ক্যাপকে উপরে উঠাইতে হলে আমরা কি এটাকে উপর ধরে টান দিই? উপর দিকে কিন্তু আমরা করি না, আমরা এটাকে যে কোনো একটা রোটেশন এভাবে ঘুরাই। হ্যাঁ, আমরা কিন্তু এই রোটেশনে ঘুরাই।
অলওয়েজ অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরাই তখন ক্যাপটা উপরের দিকে ওঠে। আবার যখন এটাকে যখন ক্লকওয়াইজ ঘুরাই তখন কি হয় বলো তো, চিপিটা নিচের দিকে বা ক্যাপটা নিচের দিকে যায়, যে এইটা করলে নিচের দিকে যাচ্ছে আর এইটা করলে ক্যাপটা উপরের দিকে উঠতেছে। দেখো মুভমেন্ট যেদিকে হচ্ছে তোমার তুমি কিন্তু ওইদিকে ঘোরাচ্ছ না, তুমি ধরো এটা একটা তল আঁকলাম, তুমি এই তলে ঘোরাচ্ছ, এই ক্যাপটা ধরো এই তলে আছে, ঠিক আছে, ক্যাপটা এই তলে আছে, কিন্তু তুমি যে ঘোরাচ্ছ এই তলে, বস্তুর মুভমেন্ট কিন্তু এই তলে লম্ব বরাবর হচ্ছে। তো এই জিনিসটাই আসলে আমাদেরকে ক্রস গুণফল, মানে কেউ যদি বলো যে ক্রস গুণফল আসলে কোথায়, এই কেসগুলোতে আসলে ইউজ করা হয়। তুমি কিন্তু বাস্তব জীবনে ক্রস গুণফল ইউজ করো। তো দেখো এক্স আর ওয়াই তুমি যখন, বা মনে করো এ আর বি তুমি যখন ক্রস গুণন করবা, এ ধরো এই অক্ষ বরাবর আছে, বি এই অক্ষ বরাবর আছে, এবং এই দুইটার ক্রস গুণফল যে সি, সি থাকবে এই অক্ষ বরাবর, সি থাকবে আমার জেড অক্ষ বরাবর, এবং সি উভয়ের সাথে, সি বি এর সাথেও 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, সি এর সাথেও 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, অর্থাৎ এই সিটা উভয়ের সাথে। এখন এই উভয়ের সাথে সে যেহেতু 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, ওকে তুমি যখন যে কোনো একটার সাথে, আইদার তুমি বি এর সাথে অর এর সাথে ডট গুণফল করবা, তখন কি হবে, সি ডট এ মানে কি, সি এ মডুলাস সাইন কস 90 ডিগ্রি, ভ্যালু আসবে 0। ঠিক আছে, এটা কিন্তু এক প্রকার কনসেপ্ট পুরো বোঝানোর পর এখন আমরা সলভ করব। তাহলে এটার ভ্যালু কত আসবে, এটার ভ্যালু আসবে 0। তুমি যদি এখন বি ডট বা সি ডট বিও দিতা, সি ডট বিও দিতা, তার ভ্যালুটা আসতো কত, 0। আচ্ছা, আরেকটা কথা বলি, এই যে পুরা কনসেপ্টটা বোঝানো হয়েছে, এই পুরা কনসেপ্টটা বোঝানোর আরেকটা উদ্দেশ্য হচ্ছে কোনো একটা ভেক্টর সমতলে আছে কিনা, এটা কিন্তু এই জিনিসটা দ্বারা টেস্ট করা হয়। এটা একটু খেয়াল রেখো। আচ্ছা, আলফা এর মান কত হলে দুইটা ভেক্টর আছে, দুইটি পরস্পর লম্ব হবে। তো দুইটা পরস্পর লম্ব হওয়ার শর্ত কি, সবাই জানি ডট গুণফল 0 হবে। দেখি ডট গুণফল 2 4, 4 দুগুণা 8, মাইনাস আলফা মাইনাস, তাহলে প্লাস 2 আলফা 1 2, তাহলে হচ্ছে 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে 10 5 মাইনাস 5, এই যে মাইনাস 5, শেষ। কোন ভেক্টরটি এত এর উপর লম্ব হবে, কোন ভেক্টরটি হবে, এটা হওয়া কি সম্ভব? দেখো, আচ্ছা প্রথম থেকে টেস্ট করি। এই দুইটা সেম ভেক্টর, সেম না হলে এই দুইটার গুণফল, ডট গুণফল কখনো 0 হওয়া সম্ভব না, দেখলেই বোঝা যায়। তুমি যদি ডিরেক্ট করো 3 4 12 যোগ 12 24 হয়, হচ্ছে না। এটা করলেও সম্ভব না। এটা যদি করি, হ্যাঁ এইটার ক্ষেত্রে সম্ভব, এটাও কিন্তু সম্ভব না। কেউ কিন্তু এটা দেখে ম্যানিপুলেট হয় না যে মাইনাস আছে, এটা করলে মনে হয় হবে, এটাও হবে না। শুধুমাত্র এইটার ক্ষেত্রে হবে। কেন? কারণ ওর কে এর কম্পোনেন্ট নাই, আবার ওর আই আর জে আছে, ওর নাই। তুমি যদি করতে যাও, তুমি দেখবা ডিরেক্ট 0 হচ্ছে, আর মানে আনসারটা হচ্ছে আমার সি নাম্বারটা। আচ্ছা, এরপরে বলতেছে এ আর বি দুইটা ভেক্টর পরস্পরের উপর লম্ব হলে এম এর মান কত হয়। তো এরকম অনেকগুলা করতেছি, এইটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে, এটা আমি স্কিপ করলাম। পি এর মান কত হলে দুইটা ভেক্টর পরস্পরের উপর লম্ব হবে, আবারও সেম কেস, তাহলে একটা করেই ফেলি। 4 দুগুণা 8, তারপরে হচ্ছে পি, এটা হচ্ছে 2p মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে এদিকে কত থাকতেছে, এদিকে থাকতেছে p ইজ ইকুয়াল টু -6 মানে -3। আনসারটা হবে সি নাম্বারটা। আচ্ছা, দেওয়া আছে এ আর বি ভেক্টর, এম এর মান কত হলে ভেক্টর দ্বয় পরস্পরের উপর লম্ব হয়। দেখছো কতগুলা আসতেছে, এটা কিন্তু কোনোটা রিপিট করা হয় নাই, এটা এক একটা ইউনিভার্সিটির কোশ্চেন জাস্ট দেওয়া হয়েছে, তারপরও এই এক কোশ্চেনই বারবার রিপিট হচ্ছে। এর মানে কি, এই টপিক্সের এই সাবটাইপটা অনেক ইম্পর্টেন্ট, লম্ব হওয়ার শর্ত। আচ্ছা, তাহলে এটা করি, 2 একে 2 মা প্লাস 2 দুগুণা 4 প্লাস এম ইজ ইকুয়াল টু 0। তাহলে এম ইজ ইকুয়াল টু -6, আনসার বি। পরেরটায় যাই, তাহলে ভেক্টর দ্বয় পরস্পরের উপর লম্ব হবে, 8 থাকে, এই টাইপ আর করার দরকার নাই। হ্যাঁ, এইবার আসছে লম্ব হওয়ার শর্ত। এখন বলতেছে না, এটা কি সমান্তরাল হওয়ার শর্ত। তাহলে বলতেছে এত এত ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল হলে এর মান কত হবে। আচ্ছা, ভেক্টর দ্বয় পরস্পরের সমান্তরাল যখন হবে, তখন ক্রস গুণফল, ভেক্টর দ্বয় পরস্পরের সমান্তরাল হওয়ার শর্ত হচ্ছে ক্রস গুণফল 0 হবে। এখন বলো, এমসিকিউ 36 to 40 সেকেন্ড টাইম, তুমি ক্রস গুণফল কিভাবে করবা? ক্রস গুণফল করা কি পসিবল? তাও আবার কয়টা? এদিকে কম্পোনেন্ট 3টা আছে, এদিকে কম্পোনেন্ট
তিনটা আছে। সমান্তরাল হওয়ার আরেকটা শর্টকাট সূত্র হচ্ছে এই যে প্রতিটা আই এর কম্পোনেন্ট এদের রেশিও সেম হবে। ধরো এ আর বি আমি যদি কম্প্যারিজন করি তাহলে এ কে উপরে দিব 5, বি এর আই এর কম্পোনেন্ট কত 15, রেশিও করলে কত হয় 1/3 মানে 1/3। তাইলে বি এরটা দেখো, জে এরটা দেখো, এটা 2, এটা হচ্ছে এ, এটা হচ্ছে 2, এটা হচ্ছে এ। পরেরটা দেখো মাইনাস মাইনাস, সাইনেও কিন্তু মিল আছে, এই পাশেরটা 3, এই পাশেরটা 9। তুমি যদি করতে যাও রেশিও, রেশিও হয় 1/3। এই যে দেখো আই এর কম্পোনেন্টের রেশিও, জে এর কম্পোনেন্টের রেশিও, সরি এটা তো কে এর কম্পোনেন্টের রেশিও আর যে সবার কম্পোনেন্টগুলোর রেশিও সেম হবে। তাহলে এটাকে 1/3 করতে হলে কি এর ভ্যালু 6 হইতে হবে। তাহলে 6 আছে কি? হ্যাঁ আছে, আনসার বি। তোমার সবগুলো করা লাগবে না, তুমি জাস্ট এই যে যেটা আছে কোনটা, যেমন জেডটা নাই কিন্তু এরটা আছে, সরি আই এরটা আছে, তো আই এরটা করে দেখো কি হয়। আই এরটা করলে 1/3 হয়, তাহলে এটা এমনভাবে করবা যাতে 1/3 হয়। হ্যাঁ, যেমন পরস্পর সমান্তরাল হওয়ার শর্ত কি, এই যে এখন দেখো এটা এখন করব, এটা 5, এটা 15, 1/3, এটা 2, তাহলে এটার ভ্যালু হবে 6, এই যেটা 6। যদিও হুবহু সেম কোয়েশ্চেন, তবে ওইটা হচ্ছে সিইউতে, এটা হচ্ছে সিইউ 12, 13 প্লাস সাস্টে, হ্যাঁ দুই জায়গায় আসছে। আচ্ছা, দুটি সমান্তরাল ভেক্টর দেওয়া আছে হলে এম কত, দুটি সমান্তরাল ভেক্টর আছে। এখন দেখি করি, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 12, মানে 4 গুণ বেশি। তাহলে এটার থেকে এটা কত গুণ বেশি হবে? 4 দুগুণে 8, -8, এই যে -8 শেষ। কত ইজি। পরেরটা যাই, পির মান দেওয়া আছে, কিউর মান দেওয়া আছে, তবে এদের মধ্যবর্তী কোণ কত। এখন হচ্ছে কোণ নির্ণয়। কোণ নির্ণয় কি করবা? কোণ নির্ণয় হচ্ছে ডট গুণন ইউজ করতে হয়। কিভাবে? আমরা জানি পি ডট কিউ সমান পি কিউ কস থিটা, বা কস থিটা সমান পি কিউ বাই পি কিউ। আচ্ছা, তাহলে থিটা সমান কি হবে? থিটা সমান হবে কস ইনভার্স, উপরে থাকতেছে পি ডট কিউ, নিচে থাকতেছে পি কিউ মডুলাস। এটা যদি করো তাহলে হয়ে যাবে। আচ্ছা, এখন এই দেখো অপশানগুলো একটু ফার্স্টে দেখি। যেই অপশান দেখা যাচ্ছে ক্যালকুলেটর ছাড়া সম্ভব না, তাহলে কি করব? স্কিপ করব। মানে তোমরা এই জাস্ট এইটা তো আসলে বোঝাও যাচ্ছে না, এটা কিন্তু মডুলাস সাইন। হ্যাঁ, এটা আবার কেউ এক ভাইব না, এটা মডুলাস সাইন দেওয়া, ডিরেক্ট পি কিউর মডুলাস। অর্থাৎ তোমার প্রথমে ডট গুণন করবা, তারপরে পি কিউর মডুলাস নির্ণয় করবা, করার পর এই কাজটা করলে যে ভ্যালুটা পাবা ওইটা। বাট এই যে এটা দেখো, আমি অপশন হাতে দেখে বুঝতেছি যে এটা হাতে ক্যালকুলেশন আসলে সম্ভব না, এটা গ্যাস করতে হবে। সো এটা আমরা স্কিপ করব যখন এই টাইপের কোয়েশ্চেন দেওয়া থাকবে। পরেরটায় যাই, এ ইজিকুলটা তো বিজি বলতে এ ও বি এর মধ্যবর্তী কোণ কত, এটাও তো সেম টাইপের হয়ে গেছে। তারপরেও কিছুটা হয়তো বোঝা যাইতে পারে, তারপরেও যদি পারো তাহলে করবা, না হলে তো এই টাইপেরগুলা স্কিপ করবা, দরকার নাই টাইম কনজিউমিংগুলো করার। হ্যাঁ, এইবার এইটার দেখা যাচ্ছে যে এইটা হয়তো বোঝা যাইতে পারে, এমন কিছু একটা ভ্যালু আসবে যেটা আমরা দেখলে খুব ইজিলি বুঝতে পারবো যে এইটা আসলে কত। তার কারণটা কি? তার কারণ দেখো, এই সাইনগুলো নিয়ে আমরা কিন্তু খুব ইজিলি কাজ করতে পারি, কারণ এগুলোর কসের সবগুলোর ভ্যালুই আমাদের জানা। তাহলে এটা যেহেতু জানা, তাহলে আমরা এখন এইটা আমরা ক্যালকুলেশন করব, তারপর দেখবো যে কত আসতেছে। আচ্ছা, তো তাহলে আমরা এখন এটার কোনটা নির্ণয় করি। কস থিটা ইজ ইকুয়াল টু, উপরে কি করব? উপরে হচ্ছে দুইটা ডট গুণন, তাহলে 2, এটা হচ্ছে 1 1 -1, তাহলে করলে হচ্ছে 2 1 2, তারপরে হচ্ছে 2 1 2। আর নিচে যদি করি, নিচে করলে কি হবে? নিচে এটার মডুলাস করতে হবে, তো মডুলাস করলে 1 স্কোয়ার 2 স্কোয়ার 4 আর 1 স্কোয়ার, তাহলে হচ্ছে 2 2 4 6, এখানে থাকতেছে 6 গুণন 141, এখানে হচ্ছে 114, তাহলে এটাও হচ্ছে 6। তাহলে এখন যদি করতে যাই, cos থিটা ইজ ইকুয়াল টু, উপরে থাকতেছে 3, নিচে থাকতেছে 6, √6 ইন্টু √6, তাহলে শুধুমাত্র থাকতেছে 6। এটা যদি করি তাহলে পাবো হাফ,
এখন cos কত ডিগ্রির ভ্যালু হাফ ভাইয়ারা, cos 60 ডিগ্রির ভ্যালু, তাহলে এটা ইজিলি পেয়ে ফেলতেছি 60। এই টাইপের যখন অপশন দেখতে পাবা তখন আসলে হাতটা দিবা, কারণ তখন তুমি যদি এটা ম্যাথটা ধরো তুমি সলভ করতে পারবা। কিন্তু যখন এই যে এই টাইপের দেখবা, এইটাও হয়তো সলভ করা যাবে না যে তা না, এটার খুব কাছাকাছি, যেমন এটা 60 ডিগ্রির কাছাকাছি, এটা 70, এটা 80, এটা 90, এটা তাও যায়। কিন্তু তারাও আগেরটা যেটা ছিল যেমন এইটা কিন্তু আসলে বোঝাই যাচ্ছে যে এটা আসলে খুব টাফ হবে, ঠিক আছে। তারপরেও তোমরা একবার করে টেস্ট করতে পারো, আমি করব না এটা। যেমন এটা একবার আমি ট্রাই করে দেখতে পারি যে কত হয়। তাহলে এটা যদি হয় 6 দুগুণা 12, তারপর একটা হচ্ছে মাইনাস 3 দুগুণা 6, মাইনাস প্লাসে মাইনাস 2 দুগুণা 2 একে 2, ওকে। আচ্ছা 2 দুগুণা 4, 2 দুগুণা 4 8 9, এটা হচ্ছে কত 36, 36 আর 9 45, 4 49। এর মানে বোঝা যাচ্ছে যে 6 দিয়ে 11 গুলো 6, 4 উপরে থাকতেছে 4, নিচে থাকতেছে কত 3 ইন্টু 7, 3 7 21, 3 এটা হচ্ছে 7, 3 7 21। আচ্ছা হ্যাঁ, তারপরেও এটা বোঝাটা একটু টাফ, যেটা আসলে কত হবে। মোটামুটি এই ভ্যালুটা যদি 20 হইতো 1/4 0.2 তো অনেক কম, এটা কতর ভ্যালু হইতে পারে হাফ। মোটামুটি কজ যেহেতু কজের কত এইটার কাছাকাছি হয়তো 60 ডিগ্রির ভ্যালু হচ্ছে হাফ। আসলে গ্যাস করা যাচ্ছে না, যাই হোক এটা তোমরা করে দেখবা কত হয়, বাট এটা আমরা ইজিলি করতে পারবো কারণ ভ্যালু দেখে বোঝা যাচ্ছে। পরেরটা মধ্যবর্তী কোণ নির্ণয় করো, আবার আগের মতো একটা আসছে, তো এটা করেই ফেলি, করে আসলে দেখি কত আসে। 2 6, 6 দুগুণা 12, এটা হচ্ছে 2, এটা হচ্ছে মাইনাস 3, 3 দুগুণা 6, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, 2 একে 2, এটা তো মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা মাইনাস, এটা প্লাস, এর মানে এটা হচ্ছে 2 একে 2, নিচে থাকতেছে 2 দুগুণা 4, 2 দুগুণা 4 9, তাহলে 3 ইন্টু 6, 3 2 4 9 13 36 49 মানে 7। আচ্ছা এটা সে আবার আগের মতোই হইতেছে, তাহলে থাকতেছে 8 4 21। আচ্ছা এটা বলাটা আসলে একটু টাফ, যে cos থিটার ভ্যালু কত হলে 4/21 হবে। যদি 90-র কাছাকাছি হইতো তাহলে খুব 0-র কাছাকাছি যাইতো, বাট 0-র কাছাকাছি যেহেতু যায় নাই, ভ্যালুটা 70 এইটার হইতেও পারে। আমি তারপরে একবার চেক করে দেখি। cos 4/21, আমার গ্যাস ভুল ছিল, আনসারটা হচ্ছে এইটা। আচ্ছা সে আবারও তোমার একই কথা, একই রকম অ্যাডভাইস যে এরকম যদি হয় জাস্ট স্কিপ করবা, কারণ এটা আসলেই হ্যান্ড ক্যালকুলেশন এই জায়গাতে একটু টাফ। পরেরটায় আসি, দুইটা ভেক্টর। আচ্ছা এবার হচ্ছে লম্ব বিক্ষেপ, নিউ একটা টপিক। তো লম্ব বিক্ষেপে আসলে কি করা হয়, লম্ব বিক্ষেপে ধরো এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর। এখন আমাকে যখন বলবে কার সাপেক্ষে কোন ভেক্টরটা করতে, অর্থাৎ ভেক্টর বলতে এটা যেটা বোঝায় যে ছায়া কি পরিমাণ পড়তেছে। এই যে ধরো তুমি এদিক থেকে একটা টর্চ ধরলা, উপর থেকে টর্চের আলো পড়তেছে এই বরাবর, এই ধরো এই বরাবর আলো পড়তেছে, আলো পড়লে এই ভেক্টরটা, ধরো এই ভেক্টরটা হচ্ছে কিউর কতটুক ছায়া আসলে পি এর উপরে পড়বে, তাহলে এই এদের অন্তর্বর্তী কোণ হচ্ছে থিটা। তো এইটার এই বরাবরটা করতে হলে তোমাকে কি করতে হবে, তোমাকে কিউর কস থিটা নিয়ে কাজ করতে হবে। তো কিউর কস থিটা যদি হয় তাহলে এটা কিভাবে করব, আমরা সবাই জানি যে পি ডট কিউ সমান পি কিউ কস থিটা। তো যেহেতু আমরা এতটুকু অংশ হবে আমাদের নির্ণয় মান, তাহলে কিউ কস থিটা সমান কি লিখতে পারি, কিউ কস থিটা সমান লেখা যায় পি ডট কিউ ডিভাইডেড বাই পি মডুলাস। হ্যাঁ তাহলে আমার এখন দেখো বলতেছি কি, বলতেছে এই একটা ভেক্টরটির এত ভেক্টর অভিমুখে অংশ কত বা লম্ব বিক্ষেপ কত, তাহলে তুমি জাস্ট এইটা অ্যাপ্লাই করবা। এখন কোয়েশ্চেন হয়েছে এখানে কে পি আর কে হচ্ছে কিউ, প্রথমে এই দুইটার গুণফল করে ফেলি, কারণ আমাকে পরে ডিসাইড করতে হবে পি হবে না কিউ হবে। তাহলে প্রথমে এটা যদি করি 1 আর 1 করলে 1 হচ্ছে, 2 একে 2 হচ্ছে, 1 যোগ 2 সমান সমান 3। কেরটা করা লাগবে না, যেহেতু এখানে কের কম্পোনেন্ট নেই, তোমার কের হিসাব করা লাগবে না। এখন দেখো তুমি কাটটা করবা,
ভেক্টরটি বি অভিমুখে, অর্থাৎ বি অভিমুখে, অভিমুখে কথাটার অর্থ হচ্ছে বি এর দিকে। হ্যাঁ, এই যে এখন দেখো, এই যে আমি যে কিউটা করলাম, কিউর কি অংশটা যে এই বরাবর করছি, কার বরাবর, পি এর দিকে উপাংশটা কত, মানে এই ভেক্টরটা তুমি যদি করো, এখানে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, ভেক্টর অভিমুখে, বি ভেক্টর অভিমুখে বা বি ভেক্টরের দিকে এই ভেক্টরটার অংশক কত। হ্যাঁ, তো আমাকে কিন্তু এইটার অংশক নির্ণয় করতে বলছে, মানে এ cos θ নির্ণয় করতে বলতেছে। এর মানে যার cos θ নির্ণয় করব তাকে কোথায় রাখবো, তাকে স্কিপ করে অপোজিটটা। তাহলে এখানে যেহেতু পি দিছিলাম, পি বরাবর, যে বরাবর হবে সে নিচে হবে, তাহলে ভি, যে বরাবর বলতে যার দিকে, এখানে পি এর দিক বরাবর নির্ণয় করতেছিলাম, এজন্য পি কে নিচে রাখছি। এখানে বি এর দিক বরাবর নির্ণয় করবো, মানে বি কে নিচে রাখবো। তাহলে এখন জাস্ট বির ভ্যালুটা বসাই দাও, বির মডুলাস করলে কত হয়, এক স্কোয়ার √2। তাহলে এখন বলো তো কত cos θ মান বা থিটার মান কত হলে এটা √3/2 হয়? অবভিয়াসলি 30 ডিগ্রি, আমরা সবাই জানি। ও আচ্ছা, এটা তো দেওয়াই আছে ডিরেক্ট, এটা আর লাগতেছে না। শেষ। পরেরটায় যাই, ভেক্টর বি এর উপর ভেক্টর এত এর লম্ব অভিক্ষেপ কত? আচ্ছা, ভেক্টর বি এর উপর একটা হচ্ছে দিক দ্বারা বোঝানো হয়, এখন আবার বলতেছে ভেক্টর বি সমান এত, অর্থাৎ বি ভেক্টরটার উপর এ ভেক্টরের লম্ব অভিক্ষেপ কত? যার লম্ব অভিক্ষেপ নির্ণয় করতেছো, হ্যাঁ, ওকে কখনো সিলেকশনে রাখবে না, যার দিকে রাখতেছো অথবা যার উপরে রাখতেছো। এই যে দেখো, ধরো এই বরাবর রাখতেছি, তুমি কিন্তু এইটার লম্ব অভিক্ষেপ নির্ণয় করতেছো। এখন এইটা এই কেসে আমার এ, আর এইটা হচ্ছে আমার বি। এই কেসটার জন্য, স্পেশালি এই কেসটার জন্য, এইটা হচ্ছে আমার এ আর এইটা হচ্ছে আমার বি। কিভাবে বুঝলাম? তার কারণ হচ্ছে বি ভেক্টরের উপর, ওর উপর বলতেছে, কিন্তু ওর উপর অথবা ওর দিকে অথবা ওর অভিমুখে, যে কথাটাই বলুক না কেন, তাহলে আমার সূত্রটা কি হবে? উপরেরটা তো সমস্যা নাই, এ ডট বি, এতটুকু আমরা জানি। নিচে কাকে লিখবো? যার দিকে বলে, যার অভিমুখে বলে, যেই ভেক্টর বরাবর বলে, ওই ভেক্টরটাকে নিচে রাখবো। হয়ে গেছে? এতটুকু নির্ণয় করতে পারলে বাকিটা তোমরা ইজিলি পারবে। এরপরে কত হয়? 6, 6 দুগুণা, তাহলে উপরে হচ্ছে 12 - 3, আর এটা কোথায় গেল? 2, 3 দুগুণা 6, 2 একে 2, পজিটিভ না? হ্যাঁ। আর হচ্ছে বি এর মডুলাস নির্ণয় করি, 6, 3, 2, তাহলে এটা কত হয়? 7। 6, 3, 2, 7, তাহলে এটা হচ্ছে 6 আর 2 8, 8/7, আনসার হচ্ছে এটা। হয়ে গেছে। অর্থাৎ এই এমসিকিউটা করতে গেলে তোমাকে প্রথম যে বেসিকটা বুঝতে হবে, যে এইটা তুমি নির্ণয় করতে পারলে তোমার কাজ শেষ। তো এইটা করার জন্য তোমাকে কি বুঝতে হবে? যে প্রথমে তুমি ডট গুণ করবা, তারপরে যার দিকে, নাম্বার 1, যার দিকে বলা থাকবে, যার অভিমুখে বলা থাকবে, যার উপরে বলা থাকবে, পরে তুমি জাস্ট নিচে বসাই দিবা, শেষ। পরেরটায় আসি, বি বরাবর, এই যে যার বরাবর বলছে ওর এই ভেক্টরে আমি বসাই দিব। এখন দেখো কিভাবে করি। তাহলে প্রথমে আগে ডট গুণন করি, 2 দুগুণা 4, তারপরে -10 - 2, এটা হচ্ছে 5 20, মাইনাস প্লাস মাইনাস 11 একে 11, ডিভাইডেড বাই ভেক্টর বরাবর, বি ভেক্টর বরাবর, তাহলে এই ভেক্টর, তাহলে 2 দুগুণা 4, এটা হচ্ছে 100, এটা হচ্ছে কত? 121, তাহলে এখানে থাকতেছে 221, 225, 225 রুট ওভার করলে কত হয়? 15, 15, তাহলে নিচে হচ্ছে 15, তাহলে উপরে 4 24, 24 থেকে 11 গেলে কত থাকে? 13 বাই, আচ্ছা এটা তো 15 নিচে লিখাই আছে, তাহলে 11 13/15 কোনটা? 13 13 13 13/15, এটা। শেষ। যার বরাবর, যার দিকে, যার উপর, এই জিনিসটাই দেখবা। আচ্ছা, এই ভেক্টরের উপর এই ভেক্টরের অভিক্ষেপ কত? এই যে যেই ভেক্টরের উপর, ওর উপর বলতেছে না, পরে রাখবো নিচে, ওকে নিচে রাখলে 3 1, তাহলে 10 10, আর এটা হচ্ছে কত? 3 3 9 18 19, রুট ওভার 19, সবগুলোই রুট ওভার 19। আচ্ছা, এবার উপরে দেখি, 3 একে 3, 3 একে 3, 4 একে 4, তারপর হচ্ছে 3 দুগুণা 6, তাহলে 6 10 13, 13 কোনটা আছে? এইটা। শেষ। আচ্ছা, এবার আসলো বহুল কাঙ্ক্ষিত আমাদের ক্রস গুণন। ক্রস গুণনে কি বলতেছে? এ ও বি দুটি ভেক্টর হলে এ ক্রস বি প্লাস বি ক্রস এ। আচ্ছা, ক্রস গুণনের একটু আগে দেখাচ্ছিলাম যে একটা কর্ক আঁকছিলাম, বা একটা বোতলের ছিপি আঁকা হয়েছিল। ধরো এটা একটা বোতলের ছিপি, তুমি যখন এদিক থেকে এদিকে ঘুরাও,
ক্লকওয়াইজ ঘোরাও তখন কি হয়, ক্লকওয়াইজ যখন ঘোরাও এটা নিচের দিকে যায়। তুমি যখন এটা অ্যান্টি ক্লকওয়াইজ, এটা তো ক্লকওয়াইজ হচ্ছে, অ্যান্টি ক্লকওয়াইজ যখন ঘোরাও তখন এটা উপর দিকে যায়। মানে যেটা তুমি বুঝতেছো, ধরো এই বরাবর ডিনোট করতেছে এ, এই বরাবর ডিনোট করতেছে বি, এবং এই দুইটা পরস্পরের সাথে 90 ডিগ্রিতে আছে, এই বরাবর এ, এই বরাবর বি। আচ্ছা একটু ভালোভাবে এখানে লিখি, ধরো এই হচ্ছে উপর বরাবর, তাহলে এই একটা দিক এই একটা দিক, এরা পরস্পর সবার সাথে 90 ডিগ্রিতে আছে, এটা কিন্তু 90 ডিগ্রিতে আছে। হ্যাঁ 3D আঁকলাম আর কি, যদিও ভালো বোঝা যাচ্ছে না। তো তুমি যখন এই বরাবর ঘোরাচ্ছ ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ মানে কি, যে এদিক থেকে যখন এদিকে আসতেছো, এইটার দিক থেকে যখন এইটার দিকে আসতেছো, তখন বস্তুটা কোন দিকে নামতেছে, ক্লকওয়াইজ ঘোরালে নিচের দিকে নামতেছে। আর তুমি যখন এদিক থেকে এদিকে যাচ্ছ তখন বস্তুটা উপরের দিকে উঠতেছে। মানে এটা হচ্ছে আমার এক্স, এটা হচ্ছে আমার ওয়াই। তাহলে এক্স থেকে ওয়াইয়ে গেলে এক্স ক্রস ওয়াই সমান সমান পজিটিভ জেড, আর যখন ওয়াই ক্রস এক্স হয় তখন তোমার নেগেটিভ জেড। মানে ডট গুণফলে আসলে বিনিময় হয় না, কিন্তু ক্রস গুণফলে হয়। তুমি যদি তাদের পজিশন চেঞ্জ করো, ঠিক আছে, তুমি যদি তাদের পজিশন চেঞ্জ করো তাহলে ভেক্টরটা মানটা সেম থাকবে, ডিরেকশনটা চেঞ্জ হবে। এর মানে এ ক্রস বি, এটার যে ডিরেকশনটা, এটার যে ভ্যালুটা হবে। হ্যাঁ এখন দেখো এই দুইটার কেসে দেখো, জেড দুইটার কেসে দেখো, জেড দুইটাকে যদি মডুলাস করি তাহলে কিন্তু আসলে সেম হচ্ছে, বাট তাদের ডিরেকশন কিন্তু অপোজিট হচ্ছে। এর মানে এইখানে তুমি যে ভেক্টরটা পাবা এটার মান, আর এখানে যে ভেক্টরটা পাবা এটার মান সেম হবে, কিন্তু ডিরেকশন অপোজিট হওয়ার কারণে এই দুইটার যোগফল 0 হবে। এতটুকু আমাদের বেসিক ক্লিয়ার হইলে পরেরগুলো আমরা ইজিলি করতে পারবো। আই ইন্টু জে ইন্টু আই, দেখো আই ইন্টু জে বলে নাই কিন্তু, এটা কিন্তু সিরিয়াল মেনটেন করে, আই জে কে এরা কিন্তু সিরিয়াল মেনটেন করে। তাহলে আই ইন্টু জে, আই ইন্টু জে এটা যদি করতা তাহলে ইজিলি কে হইতো, কিন্তু যেহেতু বলছে জে ইন্টু আই তাহলে এটা কেই হবে, কিন্তু নেগেটিভ হবে। এবং এই দুইটার ফলাফল কত হবে, এই দুইটার ফলাফল হবে নেগেটিভ কে। তাহলে এই নেগেটিভ কে এর সাথে তুমি যখন কে গুণ করবা, তাহলে নেগেটিভ কে এর সাথে যখন কে গুণ করবা, উভয়টার মধ্যবর্তী কোণ থাকবে 180 ডিগ্রি, অর্থাৎ তারা পরস্পরের সাথে বিপরীত, কিন্তু তারা কি সমান্তরাল। আর সমান্তরাল হলে ফলাফল হবে কত, ফলাফল হবে 0। কে ইন্টু কে, হ্যাঁ 0। পরেরটায় যাই, কে ইন্টু জে, জে ইন্টু কে যদি হইতো তাহলে আই হইতো, এটা হচ্ছে নেগেটিভ আই প্লাস জে ইন্টু কে। আচ্ছা দেখো এটা এখানেই সলভ করাই ফেলি। এখন দেখো তো এটা কে ইন্টু কে ক্রস জে, এটা জে ক্রস কে, এর মানে কি 0। পরেরটা ক্রস গুণফল, দুটি ভেক্টরের মান যথাক্রমে এত একক, পরস্পরের সাথে 30 ডিগ্রি কোণে ক্রিয়া করে, এদের ভেক্টর গুণফল কত। দেখো ভেক্টর গুণফল, যেমন ক্রস গুণফলের বেলায় এ ডট বি সমান কি ছিল, এ ডট বি সমান ছিল এ বি কস থিটা। তাহলে এ ক্রস বি এর বেলায় কি হবে, আচ্ছা এগুলোতে কিন্তু মডুলাস আছে, হ্যাঁ সাইন থিটা। এখন এর ভ্যালু কত দেওয়া, 8, এটা 6, 6টা 48, আর সাইন 30 ডিগ্রির মান হাফ, তাহলে 48 এর হাফ করলে কত হয় 24 একক। শেষ। এ ক্রস বি ভেক্টরটি এর সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, এইটা সম্ভবত বোঝানো হয়েছিল একটা জায়গাতে, কোথায় যেন বোঝানো হয়েছিল, এটা ডট গুণফলের একটা টপিক ছিল, ওইখানে কিন্তু এটা দেখায় দেওয়া হয়েছিল যে এ ক্রস বি, যে মাত্র যেটা দেখাইলাম, আবার দেখাই। তুমি যখন এ থেকে যখন ধরো এটা এ এটা বি, তুমি যখন এদিক থেকে যখন এদিকে যাবা কি করতেছে, এন্টি ক্লকওয়াইজ ঘুরতেছে, তখন এটা উপরের দিকে উঠতেছে। এবং এইটা যদি একটা প্লেন হয়, অর্থাৎ একটা সমতল হয়, এটা কিন্তু একটা সমতল, আর এটা হচ্ছে এই সমতলের উপর লম্ব, তাহলে এই সমতলের একটা এইচ আর এটা এই সমতলের আরেকটা এইচ, যাই হোক না কেন, যেহেতু তারা এ এবং বি উভয় এই সমতলে আছে এবং এইটা হচ্ছে তাদের রেজাল্টেন্ট ভ্যালু ধরলাম আর, এই সমতলের উপর লম্ব, এর মানে এই আর এর সাথেও 90 ডিগ্রি বা লম্ব অবস্থায় আছে, এর সাথে এবং বি উভয়ের সাথে 90 ডিগ্রিতে আছে, অর্থাৎ লম্ব আছে।
ঠিক আছে। তো এর মানে a ইন্টু বি যে তুমি ফলাফলটা পাবা এটা a এবং b উভয়ের সাথে কত ডিগ্রি কোণে থাকবে, 90 ডিগ্রি কোণে। এখানে এর জায়গায় যদি b লিখতো, যদি বলতো যে b এর সাথে কত ডিগ্রি কোণে আছে, ওইটাও তুমি আনসার করতা 90 ডিগ্রি কোণে আছে। দুটি ভেক্টর রাশির মান যথাক্রমে 10, 15 একক, তারা লম্বভাবে অবস্থান করলে ভেক্টর দুটির ভেক্টর গুণফল কত? লম্বভাবে যখন অবস্থান করবে তখন ভেক্টর গুণফল সরাসরি গুণফল করে দেবা। 10 × 15 150, কোথায় শেষ। আর ক্রস গুণফলের বেলায় যখন 0 ডিগ্রিতে থাকবে সরাসরি গুণ করবা। এখন হচ্ছে ক্ষেত্রফল নির্ণয়। হ্যাঁ, ক্রস গুণফলের আরেকটা অ্যাপ্লিকেশন হচ্ছে এটা দ্বারা ক্ষেত্রফল নির্ণয় করা হয়। হ্যাঁ, ক্ষেত্রফল নির্ণয় করা হয় ত্রিভুজের ক্ষেত্র যায়, আয়তক্ষেত্রের ক্ষেত্র যায়, সামান্তরিকের ক্ষেত্র, বর্গের ক্ষেত্র যায়। এর মধ্যে একটা কথা বলে রাখি, যখন বাহু দেওয়া থাকবে সরাসরি গুণ করবা, সরাসরি ক্রস গুণ করবা। আর যখন কর্ণ দেওয়া থাকবে ক্রস গুণফল করার পরে, ক্রস গুণফলের পরবর্তীতে এটাকে হাফ দ্বারা গুণ করলে যতটুকু যে মানটা পাবা ওইটা হবে তার ক্ষেত্রফল বা এরিয়া। এখন দেখি, যেহেতু কর্ণ দুটির মান যথাক্রমে এত এবং এত একক হলে সামান্তরিকের ক্ষেত্রফল কত? তো এইটার জন্য আমাকে অবভিয়াসলি ক্রস গুণফল করতে হবে। আই জে কে, প্রথমটা কত? 3 - 1 + 2 1 - 2 জে। যেহেতু কর্ণ অবভিয়াসলি আমাকে হাফ দ্বারা গুণ করতে হবে। আচ্ছা, তাহলে আই এর জন্য দেখি, আই এর জন্য হচ্ছে -4 মাইনাস, এটাও হচ্ছে -4, তাহলে এটা হচ্ছে প্লাস। ওকে, তারপর হচ্ছে জে এর জন্য, জে এর জন্য হচ্ছে 2 × 1 = 2 মাইনাস 3 × 4 = 12। কে এর জন্য 3 × 2 = -6 মাইনাস 1 × 1, এটা এভাবেই থাকলো। ঠিক আছে, সবটাকে কিন্তু হাফ দ্বারা গুণ করবো, বাট এখন করবো না, পরে করতেছি। আগে রেজাল্টটা বের করি। রেজাল্টটা তাহলে কত আসে? এটার জন্য কিছু আসবে না। জে এর জন্য কত আসবে? এটা আসবে -10 মানে 100, 10 স্কোয়ার লিখে রাখি। এটা হচ্ছে 5 মানে 25, 125। টোটালটা আসতেছে √125, √125, হাফ ইন্টু √125। আচ্ছা দেখি, তাহলে হাফ ইন্টু √125। দেখো 121 যদি হইতো তাহলে কত পেতাম? 11। আর 11-র অর্ধেক কত? 5.5। হ্যাঁ, তাহলে যদি 125 হয় মানে 11 পাবো না, 11 থেকে একটু বেশি পাবো। তাহলে একটু বেশি যদি পাই 5.5 পাবো না, তার থেকে একটু বেশি পাবো। এখন দেখি কোনটা অপশান আছে। এই যে 5.5 নাই, কিন্তু এটা থেকে একটু বেশি একটা অপশান আছে, আনসার এইটা। তোমরা কেউ যদি ক্যালকুলেটারে করতে চাও ক্যালকুলেটার করে দেখতে পারো, আনসার এটাই হবে। পরেরটায় যাই, এ বি সি সমতুল্য হওয়া শর্ত কি? ওই যে তখন বলতেছিলাম যে ক্রস গুণফল, প্রথমে তুমি যে কোনো দুইটার ক্রস গুণফল নিবা এবং পরে ওইটার সাথে একটা ডট গুণফল করবা। যদি 0 পাও, যে কোনো দুইটার ক্রস গুণফল করবা এবং পরে যে কোনো একটা যেটা অবশিষ্ট থাকবে ওইটার সাথে ডট গুণফল করবা। যদি ফলাফল 0 হয় তাহলে ভেক্টর দ্বয় পরস্পরের সাথে সমতল অবস্থান করবে। এখন দেখি, এই যে দেখো এটার সাথে করতেছে বি ইন্টু সি করলে আবার এ পাবা। আচ্ছা, এই শর্তটা সঠিক, এটা কখনোই হবে না, এটাও হয় না, এটাও হয় না। সমতুলীয় হওয়ার শর্তই হচ্ছে এইটা। আচ্ছা, এটা তো বইলেই দিচ্ছে। এটা কিভাবে, এটা তোমাদেরকে অলরেডি দেখায় দেওয়া হয়েছে। কিন্তু পরেরটায় আসি, ভেক্টর 3টি একই তলে, আচ্ছা সেম রিপিট হচ্ছে আবার, তাহলে আনসার হবে এইটা। পরেরটায় যাই। আচ্ছা, এই টপিক শেষ, নতুন একটা টপিক, একক ভেক্টর। নতুন একটা টপিক হচ্ছে আমাদের একক ভেক্টর। এইটা আসলে বেশি থাকবে না মনে হয়, কয়টা আছে? একটা, আচ্ছা হ্যাঁ, বলতেছে মান 0 নয় এরকম একটি ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে কি পাওয়া যায়। তো এই যে যেহেতু টপিকস দেখেই বুঝতেছো এটা একক ভেক্টরই হবে। একক ভেক্টর সম্পর্কে আর কিছু বলার নাই, তবে একটা অতিরিক্ত ইনফরমেশন দিই। যদি বলে একক ভেক্টর দ্বারা আসলে কি প্রকাশ করা হয়, একক ভেক্টর দ্বারা আসলে দিক প্রকাশ করা হয়। একক ভেক্টর দ্বারা দিক প্রকাশ করা হয়। এখন বললো কিভাবে, যেমন ধরো আই জে কে, এগুলো দ্বারা কি আদতে মান প্রকাশ করা হয়? মান কিন্তু প্রকাশ করা হয় না, কারণ তুমি জানো যে এটা শুধুমাত্র যেখানে তুমি আই দেখবে তুমি ইজিলি বুঝতেছো এটা 1, এটার ক্ষেত্রেও 1, এটার ক্ষেত্রেও 1, তার ভ্যালুটা বা মডুলাসটা কিন্তু 1। তাহলে ডিফারেন্সটা কি? তিনজনের
এ হচ্ছে এক্স অক্ষ বরাবর ক্রিয়া করতেছে, ওটা ওয়াই অক্ষ বরাবর, এটা জেড অক্ষ বরাবর। যেমন ধরো 5i, এখানে আই এর সিগনিফিকেন্সটা হচ্ছে সে বুঝাচ্ছে, ধরো এটা একটা ভেক্টর এ, এর ভ্যালু বলতেছি 5i, তাহলে এখানে এইটার সিগনিফিকেন্সটা কি, এইটা বোঝাচ্ছে যে এই ভেক্টরটা এক্স অক্ষ বরাবর কাজ করতেছে। আর এই যে তোমার এখানে স্কেলার রাশি, সে বলতেছে যে এটার মানটা আসলে কত। এখন হচ্ছে ভেক্টর ক্যালকুলাসের ব্যবহার। ওকে, এটা একটা ইম্পর্টেন্ট টপিকস। এই টপিক্সটা এমসিকিউতে অনেক সময় টাইম কনজিউমিংয়ের জন্য দেয়। যদি দেখো যে খুব বেশি ক্রস গুণন করতে হবে, সময় নাই, তাহলে স্কিপ করবা। আর যদি দেখো ইনফরমেটিভ, অবশ্যই তখন দাগাবা। এবং মেডিকেলের জন্য, বিশেষভাবে মেডিকেলের জন্য এটার ইনফরমেশনগুলা ফর মেডিকেল এটার ইনফরমেশনগুলো আসলেই দরকার। আচ্ছা, লিখলাম না। তো এটা যারা মেডিকেলে অ্যাডমিশন দিবে ওদের জন্য এটার ইনফরমেশনগুলো খুব দরকার, যে কখন আসলে ঘূর্ণনশীল, কখন ঘূর্ণনশীল না, তারপরে কখন হচ্ছে যে আমার সলিনয়েড, কখন সলিনয়েডাল না, কখন সংরক্ষণশীল, কখন সংরক্ষণশীল না, এই জিনিসগুলো একটু ভালোভাবে বুঝতে হবে। আর এই টপিক্সটা সবচেয়ে বেশি তোমার কাজে দিবে অন্যান্য চ্যাপ্টারগুলো বোঝার ক্ষেত্রে, অন্যান্য চ্যাপ্টারের ইকুয়েশনগুলো বোঝার ক্ষেত্রে এই টপিক্সটা কাজে দেয়। তো প্রথম যেটা বলতেছে ডাইভারজেন্স, সলিনয়েডাল হওয়ার শর্ত। সলিনয়েডাল বলতে কি বোঝাচ্ছে? সলিনয়েডাল বলতে বোঝাচ্ছে যে আসলে আয়তন চেঞ্জ হচ্ছে না। হ্যাঁ, তো নিচের কোনটির ক্ষেত্রে এইটা সত্য হবে? অর্থাৎ এই যে দেখো একটা ভেক্টর দিছে, নাবলা ডট যে কোনো একটা ভেক্টর, এটা হচ্ছে যে ডাইভারজেন্স। আমাদের এখানে তিনটা জিনিস নির্ণয় করতে হয় এই টপিক্সে, একটা হচ্ছে গ্রেডিয়েন্ট, একটা হচ্ছে ডাইভারজেন্স, আর একটা হচ্ছে কার্ল। গ্রেডিয়েন্টটা কি? প্রথমে বলি গ্রেডিয়েন্টটা কি। গ্রেডিয়েন্টটা হচ্ছে স্কেলার থেকে ভেক্টরে যাওয়া, স্কেলার থেকে ভেক্টরে যায়। তারপরে হচ্ছে কি গ্রেডিয়েন্টের পরে ডাইভারজেন্স। ডাইভারজেন্সটা হচ্ছে ভেক্টর থেকে স্কেলারে আসে। আর লাস্টে থাকে কার্ল। কার্লটা হচ্ছে ভেক্টর টু ভেক্টরে যায়। হ্যাঁ, তাহলে এখন বলতেছে ডাইভারজেন্স। ডাইভারজেন্স শূন্য হয় কখন? ডাইভারজেন্স শূন্য হবে যখন কোনো একটা ব্যবকলনীয় ক্ষেত্রের আয়তন পরিবর্তন হবে না। প্রথম কথা আয়তন পরিবর্তন হবে না, দ্বিতীয় কথা আয়তন পরিবর্তন না হলে ঘনত্ব পরিবর্তন হবে না। তাহলে আয়তন অথবা ঘনত্ব, ধরো আয়তন ধরলাম ভলিউম আর ঘনত্ব ধরলাম ডেনসিটি, এই দুইটা জিরো হইতে হবে। যদি আয়তন বাড়ে তখন তার ডাইভারজেন্স পজিটিভ হবে। সব কিছু আয়তন ধারা আসলে তোমরা বিবেচনা করবে। আয়তন বাড়লে পজিটিভ, আর আয়তন যদি কমে, ভলিউম যদি কমে, তখন হচ্ছে ডাইভারজেন্স নেগেটিভ। শেষ। তাহলে এখানে যেহেতু শূন্য হচ্ছে মানে কি আসলে চেঞ্জ হচ্ছে না, তাহলে এটার জন্য কি হবে? যে এই সেক্টরটা, কেন এই সেক্টরটা দেখো, ধরো এটা একটা এরিয়া, এই এরিয়াতে যেই পরিমাণ ধরো পানি আসতেছে সেই পরিমাণ পানি এবার বের হয়ে যাচ্ছে, যে তিনটা দাগ যা আসতেছে তাই বের হয়ে যাচ্ছে, মানে কি ওই এরিয়াটাতে পানির ঘনত্ব চেঞ্জ হচ্ছে না। তো আয়তন চেঞ্জ না হওয়া অথবা ঘনত্ব চেঞ্জ না হওয়া, এর মানে কি শূন্য রইতেছে, টোটাল চেঞ্জটা শূন্য। এর মানে আমার তাহলে আসল আনসার হবে এইটা। যেমন এইটাতে কি হচ্ছে, বাইরের থেকে ধরো পানি ঢুকতেছে, এর মানে কি যে তার ঘনত্ব বৃদ্ধি পাচ্ছে। আর এটাতে কি বাইরের দিকে যাচ্ছে, মানে কি ঘনত্ব হ্রাস পাচ্ছে। আচ্ছা, আবার কেউ যদি বলো যে না পানি হিসাব করবো না, করবো যেটার এরিয়াটা চাইবে কমায় ফেলতেছে, তাও পারো। যেটা এরিয়া কমায় ফেলতেছে মানে ঘনত্ব বাড়তেছে, এটার এরিয়া এক্সটেনশন হচ্ছে মানে কি ঘনত্ব কমতেছে। কোন ভেক্টর রাশির কার্ল শূন্য হলে, ভেক্টর রাশির কার্ল শূন্য হলে ভেক্টরটি কেমন হবে? যখন কার্ল ধারা বোঝায় আসলে দেখো ক্রস গুণন শূন্য হবে মানে কি, তুমি একটা বোতলের ছিপি নাও, নিয়ে কল্পনা করো যে তুমি বোতলটাকে ছিপিটা খোলার জন্য ট্রাই করছো কিন্তু খুলতে পারো নাই, ওই ক্ষেত্রেই তো এটা ঘুরবে না আসলে। মানে আমি কি বলছিলাম যে বোতলের ছিপি ঘোরাটা হচ্ছে কি যে ভেক্টর। এখন তুমি ধরো একটা রোটেশনে ঘোরানোর ট্রাই করলা কিন্তু আলটিমেটলি ঘুরলো না, তাহলে বোঝাই যাচ্ছে যে অঘূর্ণনশীল থাকবে। এই যে অঘূর্ণনশীল, এইটা হচ্ছে অঘূর্ণনশীল। এবং যখন অঘূর্ণনশীল থাকে তখন জিনিসটাকে ধরা হয় সংরক্ষণশীল আছে। ঠিক আছে, তাহলে আনসারটা হবে সি। পরেরটা, আর এটা ক্রস গুণফল শূন্য হলে এ কি, এ হচ্ছে ইরোটেশনাল। কেউ আবার সলিনয়েডাল বললো না। আচ্ছা, এটার আরেকটা নাম আছে তো মনে হয়, কোনটা? এই যে এটার আরেকটা নাম হচ্ছে সলিনয়েডাল থাকে। হ্যাঁ, তারপরে এখন আসি লাস্ট, দেওয়া আছে ফাই একটি স্কেলার হলে এটা হলে কত হবে?
আচ্ছা এখানে দুইটা কোশ্চেন, প্রথমটা হবে যেটা, এটা দেখো এইটা হচ্ছে একটা স্কেলার, যে কোনো একটা চলক দেওয়া, বুঝতে পারতেছো, এটা একটা চলক দেওয়া, এই চলকটা এইখানে ইউজ করতেছো, মানে কিভাবে দেখাবো, ধরো একটা ভেক্টর, তাহলে এই তুমি চলকটাকে, এটা যেহেতু একটা স্কেলার রাশি, এই স্কেলার রাশিটাকে তুমি বাইরে নিয়ে আসলে এইটা নাবলা ক্রস এ হবে, এই যে নাবলা ক্রস এ, আর চলকটাকে তুমি বাইরে নিয়ে আসতেছো, কোনো সমস্যা নেই। তুমি ভেক্টরে যখন ক্রস গুণন করবা, তোমার যখন কোনো চলক থাকবে, অর্থাৎ তোমার যখন কোনো স্কেলার একটা রাশি থাকবে, তুমি এটাকে ইজিলি বাইরে নিয়ে আসা, তারপরে তুমি দুইটা ভেক্টরের ক্রস গুণন করার পর স্কেলারটা দ্বারা খুব ইজিলি গুণ করতে পারবা। যেমন আমি তোমাদেরকে বলি, আমরা কোথায় করতেছিলাম, এটা একটা অপশন ছিল, এই যে দেখো, এই যে এখানের হাফ, এটা তুমি হাফটা চাইলে কিন্তু প্রথমেও এখানে ইন্ট্রোডিউস করতে পারতা, গুণ করতে পারতা। আমি ধরো তুমি হাফটাকে আগে বাইরে নিয়ে আসা, তারপর দুইটার ক্রস গুণন করছো, এরপর আবার হাফ দ্বারা গুণ করছো, ফলাফল কিন্তু একই। হ্যাঁ, অথবা তুমি চাইলে প্রথমে এই দুটাকে হাফ দ্বারা গুণ করা, যেমন এটাকে একটা 2 লিখতা, এখানে নিচের 2, আর এটা হয়তো তখন এটা জাস্ট কে হইতো, কারণ 2 দ্বারা ভাগ করলে। তুমি প্রথমেও করতে পারো, তো ওরা প্রথমে না করে জিনিসটাকে জাস্ট বাইরে নিয়ে আসছে, এইটাই হয়েছে। আচ্ছা পরেরটায় আসি, একটি ভেক্টর ক্ষেত্র অঘূর্ণনশীল হবে কোন ক্ষেত্রে? ভেক্টর ক্ষেত্র অঘূর্ণনশীল মানে ঘুরতেছে না, মানে তার ক্রস গুণফল আসলে শূন্য হচ্ছে। হ্যাঁ, ক্রস গুণফল শূন্য হচ্ছে, আনসার হবে এ। এখন এইটা আর এইটা উভয়টাই সেম, এটা আসলে ভুল দিছে, এটা একটু না, এটা সেম না, তো এটা ডট, এটা ক্রস। আচ্ছা লাস্ট, সম্ভবত কোনো ভেক্টর ক্ষেত্রের কালের নথিমাত্রা, নথিমাত্রা বলতে আসলে আবার কি বোঝাচ্ছে, নতুন একটা ওয়ার্ড আসছে, নথিমাত্রা বলতে বোঝায় হচ্ছে গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট না সরি, এটা হচ্ছে ডাইভারজেন্স, এটা হচ্ছে ডাইভারজেন্স। হ্যাঁ, কার্লের নথিমাত্রা, তুমি প্রথমে কার্ল নির্ণয় করলা, ধরো এটা একটা ভেক্টর, এই ভেক্টরের কার্ল নির্ণয় করছো, কার্ল নির্ণয় করার পর তুমি যদি এটাকে আবার এটা ডাইভারজেন্স করো, তাহলে ফলাফল হবে শূন্য। কিভাবে হবে? তুমি যখন এই দুইটার ক্রস গুণন করবা, স্বাভাবিকভাবে চিন্তা করো, ক্রস গুণন করবা, এটার যে ফলাফলটা পাবা, এই ফলাফল প্রতিটা এর সাথে এবং এই ডাইভারজেন্সের যে নাবলা, প্রতিটার সাথেই সে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। এখন তুমি ওই যে ফলাফলটা, ধরো এটার ফলাফলটা পাচ্ছিলাম আর, রেজাল্টটা পাচ্ছিলাম আর, আর প্রতিজনের সাথেই 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এখন তুমি আর কে যখন এই নাবলার সাথে গুণ দিবা, তখন যেটা হবে, আর এদিকে থাকতেছে নাবলা, লাস্টে এটা কি থাকতেছে, কস থিটা বা কস 90 ডিগ্রি, যেটার ফলাফল আসবে 0, এর আনসারটা হবে কি 0। তো এই ছিল আমাদের শেষ টপিকস। হ্যাঁ, এই ছিল আমাদের শেষ টপিকস। তাহলে এইটা হচ্ছে আমাদের বেসিক্যালি এই যে ভার্সিটি ক প্লাস জিএসটি একটা ডেমো একটা ক্লাস। তো আমাদের যে প্রতিটা ক্লাস আসলে এইভাবেই হবে, যে তোমার একটা প্রতিটা ক্লাসের এমসিকিউ প্লাস রিটেনটা যেটা তোমরা দেখবে ওইটাও সেম ওয়েতেই করা হবে। এটা যেটা করা হবে, প্রথমে একটা চ্যাপ্টারকে আমরা টপিকস এবং ওই টপিকসগুলোকে আবার ছোট ছোট সাব টপিক্সে ডিভাইডেড করব, এবং এই ডিভাইডেড করার মাধ্যমে প্রতিটা এমসিকিউ খুব ইজিলি সলভ করব। প্রথমটাতে হয়তো একটু কনসেপ্ট দিব, পরেরগুলো ট্রাই করব খুব ফাস্ট করার জন্য। ঠিক আছে, তো অর্থাৎ তোমাদের সাথে তো নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আবার দেখা হবে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সবাইকে আসসালামু আলাইকুম।